স্যার, আপনার সাথে দেখা করতে কিছু মেয়ে এসেছে, আমি তাদের বসতে বলেছি। মানে? ক্যানভাস থেকে চোখ তুলে আশ্চর্য দৃষ্টিতে তাকালো ইয়ামিন। অনব আমতা আমতা করে বলল, মানে স্যার, আমি তাদের বলছি আপনি বিজি। সকাল থেকে শত শত মানুষ এসে ফিরে যাচ্ছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। সন্ধ্যার আগে দেখা হওয়া কোনোভাবেই সম্ভব না, কিন্তু ওরা বলছে দেখা করতে না দিলে যাবে না, এখানেই সন্ধ্যা পর্যন্ত থাকবে। ইয়ামিন বেশ বিরক্ত হলো, দায়সারা গলায় বলল, এখন আমি কারোর সাথে দেখা করবো না, মেয়েগুলোকে বিদায় করো। ক্যানভাসে মুখহীন একটা নারী অবয়ব দেখা যাচ্ছে। খুব যত্নের সাথে ছবিটিতে ফিনিশিং দিচ্ছে ইয়ামিন, কিন্তু মুখ ছাড়া রমণীটিকে ভূতের মতো দেখাচ্ছে। অনম শুকনো মুখে বলল, কিন্তু স্যার, মেয়েগুলো খুব আগ্রহ নিয়ে বসে আছে, আমি কি করে চলে যেতে বলবো? মানে আমার খুব মায়া লাগছে তাদের জন্য। হাতে ব্রাশ রেখে গরম দৃষ্টিতে তাকালো ইয়ামিন। অনম চুপ শিকাল, বিব্রত মুখে বলল, ঠিক আছে, আমি ওদের এখনই যেতে বলছি। সে যেতে নিলেই ইয়ামিন ডাকলো, দাঁড়াও, আগে বলো তো ঘটনা কি? তুমি আমার সাথে দেখা করানোর জন্য ওদের থেকে টাকা নিয়েছো নাকি? অনম জিভ কাটলো। এমন অভ্যাস তার আছে, আগেও ধরা খেয়েছিল কয়েকবার, তাই ইয়ামিনের সন্দেহ অযৌক্তিক নয়। অনম কানে হাত রেখে বলল, ছি ছি স্যার, একদম না, এসব আমি ছেড়ে দিয়েছি। ইয়ামিন সন্ধিহান চোখে তাকিয়ে রইল। তারই ধারালো দৃষ্টির সামনে নিরুপায় হয়ে পড়ল অনম। নিভু গলায় বলল, মাত্র 2000 টাকা নিয়েছি স্যার, মেয়েগুলো জোর করে পকেটে গুঁজে দিল। ইয়ামিন একটা পাতলা কাপড় দিয়ে ক্যানভাস কভার করতে করতে বলল, কাজটা ঠিক হয় নাই। তুমি ওদেরকে টাকা ফিরাই দিবা, তুমি ওদেরকে টাকা ফিরিয়ে দিবে। আমি একজন শিল্পী আর তারা আমার ভক্ত। আমার শিল্পকে ভালোবেসে আমার সঙ্গে দেখা করতে এসেছে, আর তাদের থেকে এভাবে সুযোগ নেওয়া হচ্ছে, এটা একদমই উচিত হয়নি। অনম দুঃখী মুখে বলল, সরি স্যার, ভুল হয়েছে। তাদের সাথে ক্যামেরা ট্যামেরা নেই তো? না স্যার, একদম ক্লিয়ার, আমি দেখে শুনেই ঢুকিয়েছি। তারা সবাই একসাথে ট্যুরে এসেছে, মেয়েগুলো ব্যালকনিতে অপেক্ষা করছে। ইয়ামিনের গায়ে হাফাতা পাতলা ফিনফিনে একটা টি শার্ট, সেটা পাল্টে ফুলহাতা পোলো টি শার্ট পরল। ক্যামেরা ব্যাপারটা আজকাল একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে তার কাছে। সে পাঞ্জাবি পরে জুম্মায় গেলেও এটা নিয়ে আর্টিকেল বের হয়ে যায়। সেদিন তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে গেল। কি সাংঘাতিক ব্যাপার! বাংলাদেশে এসে নতুন যে সকল সমস্যার সম্মুখীন হতে হয়েছে, তার মধ্যে এটা সবচেয়ে ভয়ঙ্কর। তবে এই দেশের সৌন্দর্যে সে ডুবে আছে। নিজের দেশটাকে কোনোদিনও ভালো করে দেখার সুযোগ হয়নি, তাই এবার সিলেটে কনসার্টের আয়োজন করেছে সে। ভ্রমণও হবে, আবার ভক্তদের সাথে সাক্ষাৎও হবে। রোদের মধ্যে দাঁড়িয়ে ঔষুষি ঘামছে অনবরত। ফ্যানের বাতাস গায়ে লাগছে না বললেই চলে। পাশেই জ্যোতি প্রবল উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষা করছে। তার চোখে মুখে আনন্দ উপচে পড়ছে, আর ঔষুষির লাগছে বিরক্ত। সে ত্যক্ত গলায় বলল, আসবে না দেখিস, নিজের আরামের এসিওয়ালা ঘর ছেড়ে ইয়ামিন ইব্রাহিম এই রোদের মধ্যে ফ্যানদের সাথে খোশ গল্প করতে আসবে? এটা আমার বিশ্বাস হয় না। তাছাড়া লোকটা প্রচন্ড অহংকারী। শম্পা আর চোখে ঔষুষির দিকে তাকালো। জ্যোতি ক্ষোভ নিয়ে বলল, ইয়ামিন ইব্রাহিমকে অহংকারী বলবি না, উনি ফ্যানদের সাথে অনেক বিনয়ী। ঔষুষি অন্যদিকে চেয়ে বলল, ক্যামেরার সামনে সব নাটক, ব্যক্তিগতভাবে এরা অহংকারী হয়। প্রীতি বলল, তুই এত জানলে কিভাবে উষু? একবার দেখা হলেই তো বুঝবি। ঔষুষি বিড়বিড় করে বলল, আমি দেখা করব না, উনি এলেই এখান থেকে চলে যাব, তারপর তোরা যত খুশি মাথায় তুলে নাচিস। হঠাৎ চেঁচিয়ে উঠল মেয়েরা। নেভি ব্লু পোলো টি শার্ট, জিন্স আর চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় ইয়ামিনকে নামতে দেখা যাচ্ছে। ঔষুষি পাতে বাকিরা হুড়মুড়িয়ে ছুটে গেল। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হাত নাড়ছে ইয়ামিন ইব্রাহিম, ঠোঁটে বিনয়ী ভদ্র হাসি। ঔষুষি এক পা দুপা করে পিছিয়ে যায় অনেকটা। সে মোটেও সামনে যাবে না। ব্যালকনি থেকে দাঁড়িয়ে জারুল গাছের ছাউনিতে এসে দাঁড়ায়। ইয়ামিনকে সে চিনতে পারছে না। অনেক বদলে গেছে সে, অনেক।
আগের মতো রক্তটা উদ্ধত ভাবটা নেই। ওই চোখের মধ্যে তো তীক্ষ্ণ তেজ জলজল করতো সবসময়। আজ সেই চোখ দুটো সানগ্লাসের কালো কাচে ঢাকা। অশ্বী তাকিয়ে থাকে চুপচাপ। তার অস্বচ্ছ অনুভূতি হয়, বুকের মধ্যে কেমন ঢিপ ঢিপ করে। মানুষটার সাথে প্রায় 9 বছর আগে শেষ দেখা হয়েছিল। তখন অশুষীর বয়স ছিল মাত্র 9 কি 10। এখন সে 19 বছরের তরুণী, আর ইয়ামিন 27 বছরের যুবক। সময় বদলে গেছে কতটা। বিখ্যাত শিল্পী ইয়ামিন ইব্রাহিমকে কাছে পেয়ে মেয়েদের মধ্যে উচ্ছ্বাসে শেষ নেই। জ্যোতি প্রায় 5 মিনিট ইয়ামিনকে জড়িয়ে ধরে রেখেছে। শিল্পীদের বুঝি চাইলেই ওভাবে জড়িয়ে ধরা যায়? এসব ওদের জন্য কত সাধারণ ব্যাপার, তাই না? অশুষি তো জীবনেও পারবে না। সে নিজের বান্ধবীদের কাণ্ডে বেশ বিরক্ত। প্রায় আধ ঘন্টা যাবৎ ঐশীর 3 বান্ধবী ইয়ামিনের সাথে আনন্দপূর্ণ সময় কাটায়। ফটোগ্রাফ শেষ করে তারা ফিরে আসার সময় হঠাৎ শম্পা বলল, ও সুশীলকে কোথাও দেখতে পাচ্ছি না যে। ইয়ামিন নামটা শুনে এক মুহূর্ত থামে, তারপর সিঁড়ি ভেঙে উপরে উঠে যায়। যুথি এদিক সেদিক চেয়ে বলে উঠল, ওই তো পাগলিটা ওখানে দাঁড়িয়ে আছে। কি করছে ও ওখানে? কে জানে। সবাই ঐশীর কাছে এগিয়ে আসে। ঐশী দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে প্রশ্ন করল, তোদের আদিক্ষেতা শেষ হয়েছে? প্রীতি বিস্মিত কণ্ঠে বলল, তুই সত্যি গেলি না? একটাও ছবি তুলতে মন চাইলো না তোর ওনার সাথে? ঐশী ভ্রুকুচকে শুধালো, ওনার সাথে ছবি তুললে কি আমি টাকা পাবো? কেন আজ এরা ছবি তুলতে যাব? এতে আমার লাভটা কি? প্রীতি 2 হাত জড়ো করে কপালে ঠেকিয়ে বলল, ক্যাম্মা দেমা, বড্ড ভুল হয়েছে তোকে আন্ডার এস্টিমেট করে। তুই সত্যি একটা অন্যরকম চিজ। জ্যোতি বুকের উপর হাত রেখে বলল, ইয়ামিন ইব্রাহিম কিন্তু আসলে অনেক সুইট পার্সন, তাই না? আমার তো এখনো হাত কাঁপছে, শরীর অবশ অবশ করছে। ইস, বিশ্বাসই হচ্ছে না ওনাকে আমি জড়িয়ে ধরেছি। এই ছবি তুলেছিলি তোরা? শম্পা বলল। আমি তুলেছি, এই তো। জ্যোতি আবেগ ভরা দৃষ্টিতে ছবির দিকে চেয়ে রইল। তার আজকের দিনটা স্বপ্ন স্বপ্ন লাগছে। ঐশী ঠেস মেরে বলল, হয়েছে, এবার চল, ঢাকা গিয়ে এই ছবি প্রিন্ট করে গলায় ঝুলে রাখিস। শম্পা আর প্রীতি হেসে ফেলল। জ্যোতি গান শুনতে ভীষণ ভালোবাসে। ইয়ামিন ইব্রাহিম তার প্রিয় শিল্পী। লোটার গলায় জাদুর মতো একটা ব্যাপার আছে। তার এমন স্যাড সং নেই যেটা শুনলে চোখে পানি আসবে না। পাথর হৃদয় অবধি গলতে বাধ্য। তারা কটেজে ফিরছে। মূল সড়কে গিয়ে সিএনজিতে উঠবে। হাঁটতে হাঁটতে শম্পা বলল, তুই শুধু শুধুই ওনাকে এত অপছন্দ করিস উষু। উনি মানুষটা আসলেই নাইস। আমাদের সাথে কত সুন্দর করে কথা বলো, কি ভালো ব্যবহার। মনেই হয় না উনি যে একজন সেলিব্রিটি। এত দুষ্টুমি করলো। ঐশী মুখ বেঁকিয়ে বলল, সবই টাকার খেলা। ওনার সাথে দেখা করার জন্য 2000 টাকা খাইয়েছিস বলেই ভালো আপ্যায়ন পেয়েছিস, এটা ভুলে যাস না। শম্পা ভ্রু কুচকে বলল, তোর কথাগুলো শুনে মনে হচ্ছে ইয়ামিন ইব্রাহিমের সাথে বুঝি পূর্ণ জন্মে কোনো শত্রুতা ছিল তোর। ঐশী চুপ করে যায়। হঠাৎ অনম নামের লোকটা পেছন থেকে ডাকলো তাদের। জ্যোতিসহ বাকিরা ঘুরে তাকালো। অনম তার পকেট থেকে 1000-এর 2টা নোট বের করে জ্যোতির দিকে বাড়িয়ে দিল। টাকাটা রাখুন ম্যাডাম। স্যার ঘুষ দেওয়া আর নেওয়া দুটোই খুব অপছন্দ করে, তাই আমাকে পাঠিয়েছে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য। জ্যোতি ঐশীর দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলি? সব টাকার খেলা, তাই না? সেই টাকাও এখন ফেরত চলে এলো। তোর কি আর কিছু বলার আছে? ঐশী কথা বলে না। জ্যোতি অনমের দিকে ঘুরে হাসি মুখে বলল, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ভাইয়া। আপনার জন্য আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমরা সবাই খুব খুশি, তাই টাকাটা আপনি রাখুন। ভেবে নিন এটা আমাদের থেকে আপনার জন্য সামান্য ধন্যবাদ। অনম গদগদ স্বরে বলল, এমন করে বললে আর ফেরাই কিভাবে? সে টাকাটা পুনরায় পকেটে গুজিয়ে নিল। ঐশী ছাড়া বাকিরা হাসতে লাগলো। বন্ধুদের সাথে 3 দিনের ট্যুরে সিলেট এসেছে ঐশী। তারা সবাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একই ডিপার্টমেন্টে রসায়নবিদ্যায় পড়াশোনা করে। 2 দিন আগেই তাদের ঢাকায় ফেরার কথা ছিল। ইয়ামিন ইব্রাহিমের কনসার্টের খবর শুনে সেই পরিকল্পনা স্থগিত।
সবাই টিকিট কেটে অপেক্ষায় আছে কনসার্ট দেখবে বলে। আজ সন্ধ্যায় কনসার্ট শেষ করে রাতেই তারা ফিরে যাবে। যদিও শশীর কনসার্ট দেখার প্রতি কোনো আগ্রহ নেই, সে তো বন্ধুদের সিদ্ধান্তে বাধ্য হয়ে মেনে নিয়েছে। ঐশীদের গ্রুপে সদস্যের সংখ্যা 10 জন, 4 জন মেয়ে আর বাকিরা সব ছেলে। প্রথমে শুধু ছেলেরাই নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে আসার পরিকল্পনা করেছিল। হঠাৎ মেয়েরাও জেদ ধরে বসলো তারাও সঙ্গে যাবে। প্রথমে মেয়েদের সংখ্যা হয়েছিল 8 জন, কিন্তু বাসা থেকে সবাই অনুমতি পেল না। 4 জন সাহসী মেয়ে যাদের বাসায় কোনো ঝামেলা নেই তারাই কেবল আসতে পেরেছে। ঐশীরও আসার কথা ছিল না, কিন্তু সৌভাগ্যবশত তার দুলাভাই ত্রিশান ব্যবসার কাজে থাইল্যান্ড গেছে। তাই ঐশী তার উষ্ণতা আপু আর মাকে সহজেই মানিয়ে আসতে পেরেছে। যদিও এখন তার মনে হচ্ছে এখানে না এলেই ভালো হতো। কটেজে ফিরতেই দেখা গেল ছেলেরা মাঠে ফুটবল খেলতে নেমে গেছে। এই জায়গাটা প্রাকৃতিকভাবে ভীষণ সুন্দর, ঘন সবুজে ঘেরা বিশাল বিশাল মাঠ, মাথার উপর ছাউনির মতো বড় বড় গাছ, চক্ষু শীতল করার মতো দৃশ্য চারিদিকে। অজান্তেই মন ফুরফুরে হয়ে ওঠে। ঐশীদের দেখেই রোহান আর জাইন খেলা রেখে ছুটে এলো। জাইন কোমরে হাত গুজে জিজ্ঞাসা করলো, কি রে, দেখা হয়েছে? তার প্রশ্নে বিদ্রুপের সুর। তারাও গতকাল ইয়ামিন ইব্রাহিমের সাথে দেখা করতে গিয়ে ফিরে এসেছে, দেখা হয়নি। মেয়েদের ক্ষেত্রেও তাই হবে এমনটাই তাদের ধারণা। জ্যোতি উচ্ছ্বাসপূর্ণ কণ্ঠে বলল, অফকোর্স দেখা হয়েছে, বলেছিলাম না আমরা দেখা করেই ছাড়বো। এবার দ্রুত 3000 টাকা বের কর। শম্পা আর প্রীতি হৈ হৈ করে তাল মেলায় জ্যোতির কথায়। জাইন আর রোহানের মুখ শুকিয়ে যায়। ছেলেরা আর মেয়েরা এই নিয়ে বাজি লেগেছিল। যারা আগে দেখা করতে পারবে তারা প্রতিপক্ষ দলকে 3000 টাকা দেবে। রোহান বলল, এত সহজে বিশ্বাস করব না, আগে প্রুফ দেখাও। প্রীতি দ্রুত নিজের ফোন বের করে, ইয়ামিনের সাথে তোলা ছবিগুলো বের করে দেখাতে থাকে। রোহান আর জাইন হতবাক। তারা কি দোষ করেছে তাহলে? কেন তাদের সাথে দেখা করেনি ইয়ামিন ইব্রাহিম? জাইন কিছু না পেয়ে বলল, সালা একটা লুচ্চা, সুন্দরী মেয়ে দেখে বের হয়েছে, আমরা যখন গেলাম তখন তো বের হলো না। ঐশী হাসলো। তারা যে চিটিং করেছে সেই কথা তো ছেলেরা জানে না। 2000 টাকার বিনিময়ে ইয়ামিনের অ্যাসিস্ট্যান্ট অনমকে হাত করতে হয়েছে আগে, নাহলে এত সহজে দেখাটা হতো না। তবু খারাপ কি, বাজি দিতে তারা অন্তত 1000 টাকা হলেও লাভ করতে পারবে। প্রীতম ছুটে এলো, গম্ভীর ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে এখানে? রোহান আশ্বাস নিয়ে বলল, আমরা বাজিতে হেরে গেছি দোস্ত, এখন নাকি ওদের 3000 টাকা দিতে হবে। এটা কোনো কথা? বাজির ব্যাপার নিয়ে প্রীতমকে তেমন বিচলিত মনে হলো না। সে ঐশীর দিকে চেয়ে ঠান্ডা গলায় বলল, এদিকে আয়। চোখে মুখে হালকা অস্বস্তি ছড়িয়ে পড়ল ঐশীর। বন্ধুরা সবাই তার দিকেই চেয়ে আছে। সে কিছু বলতে না পেরে নীরবে প্রীতমের সাথে গেল। নির্জনে এসেই থামলো প্রীতম। কোমল গলায় জানতে চাইল, আমার রাতের মেসেজটা পুরোটা পড়ছিলি তুই? হুম। প্রীতম একটু আমতা আমতা করে বলল। তারপর তো কিছুই বললি না আর। ঐশী সরাসরি জবাব দিল, দেখ প্রীতম, সম্পর্কটাকে শুরু থেকেই বন্ধুত্ব ভেবে আসছি আমি। এখন অন্য কিছু চিন্তা করা আমার পক্ষে সম্ভব না। প্রীতম বিরক্ত গলায় বলল, বন্ধুত্ব থেকে কি প্রেম হয় না? তুই এমন ভাব করছিস যেন আমি পৃথিবীর প্রথম যুবক যে তার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করছে। আজব। পারবো না আমি। ঐশী যেতে নিলেই প্রীতম হাত টেনে ধরল, অনুরোধের ভঙ্গিতে বলল, আমি ভয়ঙ্করভাবে তোর প্রেমে পড়ে গেছি উষু। কিছুতেই বিষয়টা সরাতে পারছি না মাথা থেকে। আর একবার ভেবে দেখ না। ঐশী চোয়াল শক্ত করে বলল, আমার হাত ছাড় প্রীতম। প্রীতম হালকা কাছে এসে বলল, না ছাড়লে কি করবি? আমরা তো ধরে রাখতেই ভালো লাগছে। সে ঐশীর হাতটা নিয়ে নিজের গালে ছোয়ালো। ঐশী বন্ধুত্ব ভুলে গেল মুহূর্তেই। তীব্র ক্রোধে জ্বলে উঠল তার শরীর। আচমকে পেছনে ঘুরে প্রীতমের গালে চড় মেরে বসল। তার এমন কাজে প্রীতম ভ্যাবাচেকা খেয়ে যায়, কিন্তু অবাক হয় না। ঐশীর মতো মেয়ে এমনটাই করবে স্বাভাবিক, বরং সে নিজেই বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। ঐশী নিজের হাত ছাড়িয়ে গট গট করে যেতে থাকে। সামনে দেখতে পায় বন্ধুরা তর্ক করছে। প্রীতি তার থেকে চেয়ে বলল, খ্যাত না উষু, আমাদের টাকা দিতে কোন জোশে করছে ওরা?
তুই কিছু বল। ঐশী কোনো কথাই বলে না, থমথমে মুখে নিজের ঘরে চলে যায়। তার আচরণে অবাক হয় বাকিরা, কিন্তু ব্যাপারটা বেশিক্ষণ পাত্তা দেয় না কেউ। ঐশীর অন্যরকম স্বভাব সম্পর্কে অবগত সকলেই। তার মেজাজ কখন ভালো থাকে আর কখন খারাপ সেটা বোঝা বড় দায়। সন্ধ্যায় সবাই কনসার্টে যাওয়ার জন্য তৈরি হয়। সিএনজিতে গাদাগাদি করে বসেছে তারা 5 জন, বাকি 5 জন দ্বিতীয় সিএনজিতে। ইফাত মজা করে গান ধরল। আমায় বেবি আলায় খাইছে রে সামনে বসাইয়া। প্রীতি চেঁচিয়ে উঠল, ছি, তুই বাজে গানটা ধরলি খুঁজে খুঁজে। জাইন ঠাট্টা সুরে বলল, মজাই তো লাগছে, পরের লাইন কি হবে দোস্ত? ইফাত দ্বিগুণ উৎসাহে আবার গাইল, বারে বারে ব্রেক মারে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। প্রীতি কান চেপে ধরল, তোরা এত চিপ! এই ইফাত, আমি কিন্তু ধাক্কা মেরে ফেলে দিব মুখ বন্ধ না করলে। ইফাত রুড়ো গলায় বলল, ন্যাকামি কম কর, এই গান তোর চেয়েও পপুলার। তোদের মতো কামলাদের জন্যই পপুলার হয় এইসব গান। জাইন আর ফয়সাল হাসছে। ঐশী চুপ করে বসে আছে, তার মাথা ধরেছে। এখানে বস। এখানে শুধু সে আর প্রীতি, জ্যোতি আর শম্পা দ্বিতীয় সিএনজিতে। প্রীতমও তাদের সাথে। ঐশী ইচ্ছে করেই প্রীতমদের সিএনজিতে উঠেনি। সে সর্বোচ্চ চেষ্টা করছে প্রীতমকে এড়িয়ে চলার। তাদের গন্তব্য বালিশিরা রিসোর্ট। সেখানকার ছাদে আজ কনসার্ট হবে। টিকিটের দাম খুব চড়া, তবু সবাই কিনেছে। তাদের এবারের ট্যুরটা সবচেয়ে স্মরণীয় হতে যাচ্ছে। খোলা আকাশের নিচে কার্পেটের উপর সারিবদ্ধভাবে সাজানো চেয়ারে বসে আছে শ্রোতারা। নিচেও মানুষের উপচে পড়া ভিড়। সবচেয়ে দামি টিকিট যারা কেটেছে তারাই রুফটপে স্থান পেয়েছে। ঐশীরা সেখানে জায়গা পায়নি, তাই তারা বসেছে নিচে। জ্যোতি একরাশ আফসোস নিয়ে বলল, এইখান থেকে দেখতে তো ইয়ামিন ইব্রাহিমকে চাঁদের থেকেও ছোট লাগবে। শম্পা বলল, কিছু করার নেই, তবুও আমাদের ভাগ্য ভালো যে দুপুরে পার্সোনালি মিট করতে পেরেছিলাম। তুই তো জড়িয়েও ধরেছিস। ঐশী বলল, ধুর, তোরা সরে এসব ছাইপাস, আমার গান শুনতে ভালো লাগছে না, মাথা ধরে যাচ্ছে এত হইচই এখানে। প্রীতম শান্ত গলায় বলল, তুই চাইলে আমরা ওই দিকটা হাঁটতে যেতে পারি, জায়গাটা সুন্দর আছে, ঘুরে ঘুরে একটু দেখলাম। ঐশী মুখ ভার করে বলল, দরকার নেই। সে চুপচাপ বসে রইল নিজের জায়গায়। প্রীতম একটু হাসল। সে জানতো ঐশী যেতে রাজি হবে না, তবু একটু বলে দেখল। গিটার হাতে ইয়ামিন ইব্রাহিম উপস্থিত হতেই শোরগোল পড়ে যায় চারিদিকে। তার গায়ে লেমন রঙের পাঞ্জাবি। স্টেজ অনেক উঁচুতে হওয়ায় নিজের মানুষেরাও স্পষ্ট দেখতে পাচ্ছে তাকে। গান শোনার চেয়েও ছবি তোলায় আগ্রহ বেশি মানুষেরা ফোন তাক করে রেখেছে উপরে। জ্যোতিরা একদম উঠে দাঁড়িয়ে যায়। ইয়ামিনের সাথে গলা মিলিয়ে গান গাইতে শুরু করে। সুরে সুরে হাততালি বাজিয়ে যায় ভক্তকুল। ঐশী বসে আছে শান্ত হয়ে, প্রীতমও চুপচাপ। পরপর 3টি জমজমাট গান শেষ করতেই শ্রোতাদের অনুরোধে ইয়ামিন একটা বাংলা গান ধরে। সাথে সাথেই যেন বলতে চায় পরিবেশ। হল্লা থামিয়ে নিশ্চুপ হয়ে যায় সকলে। ঝুপ করে নেমে আসে নীরবতা। বাঁকা চাঁদের মায়াবী আলোয় সবুজে ঘেরা রিসোর্টটি সহসা আবেগময় রং ধারণ করে। প্রত্যেকেই বসে মন্ত্রমুগ্ধের মতো শুনতে থাকে আবেগ ছড়া কণ্ঠে গাওয়া গান। বাংলা ভাষায় এমন এক মাধুর্যতা আর মায়া আছে যা অন্য কোথাও নেই। গানগুলো শুনতে শুনতে ঐশীর চোখে জল চলে আসে। বন্ধুদের সামনে সে একটু লজ্জায় পড়ে যায়। প্রথমে তো কনসার্টে আসতেই চায়নি, অথচ এখন গান শুনে নিজেই কাঁদছে। যদি দেখলে সাথে সাথেই বলে বসবে, দেখলি তো, ইয়ামিন ইব্রাহিমের কণ্ঠে জাদু আছে, তার গান শুনে তুইও কেঁদে ফেললি। গান শুনে সবাই এত বিভোর যে কেউ কাউকে লক্ষ্যই করছে না। এই ফাঁকে ঐশী উঠেই নির্জনে চলে আসে। ভিড় ভালো লাগছে না তার। এখান থেকেও গান স্পষ্ট শোনা যায়। অতীতের বিচ্ছিন্ন স্মৃতিগুলো একে একে হানা দেয় ঐশীর মনে। সেটা আদৌ প্রেম ছিল কিনা সে জানে না, কিন্তু মানুষটা তার নরম মনে ক্ষত এঁকেছিল গভীরভাবে। সেই ঘা হয়তো আজও শুকায়নি, তাই তো ঐশী স্মৃতিকাতরতায় কাঁদছে এখনো। কনসার্ট শেষ হলো গভীর রাতে। প্রত্যেকেই ক্লান্ত,
ইয়ামিন ভেতরে চলে যেতেই ভিড় কমতে শুরু করে। জ্যোতি উল্লাস নিয়ে বলল, লাইট গ্রিন পাঞ্জাবিতে কি জোশ লাগছিল তাকে, তাই না? আমি তো একদম ফিদা। প্রীতি বলল, আমি তো গান শুনেই কাইত। লাস্ট গানটা কি আসাম ছিল না রে? শম্পা আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়, হাই তুলে বলল, এই টিপটা বেস্ট এবার। হঠাৎ প্রীতম এসে উত্তেজিত গলায় জিজ্ঞাসা করলো। উষুকে দেখছিস কেউ? মুহূর্তেই প্রত্যেকের চেহারায় অস্থিরতা খেলে যায়। আসলেই ঐশীকে অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না। প্রীতি বলল, ওয়াশরুমে নাকি? আমি চেক করে আসি। শম্পা বলল, আমিও যাব তোর সাথে। প্রীতম ব্যাকুল হয়ে যায়। 7 বন্ধু 7 দিকে ছড়িয়ে পড়ে। ফয়সাল বুদ্ধি করে বলল। জ্যোতি বলল, কিন্তু উষুর ফোন তো আমার কাছে। ওহ শিট। প্রীতম বেসামালের মতো এদিক ওদিকে যেতে থাকে, কিন্তু ঐশীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। মেয়েটা যেন হাওয়ায় মিশে গেছে। একটু পর শম্পা আর প্রীতি এসে জানায় বাথরুমেও ঐশী নেই। সকলের দুশ্চিন্তার মাত্রা গাঢ় হয়। প্রীতম দৌড়ে কোথাও যেতে থাকে। তার পক্ষে বসে থাকা সম্ভব না। প্রেস থেকে সাংবাদিকরা এসেছে। যে মেয়েটি ইয়ামিনের ইন্টারভিউ নেবে তার নাম অথই। বেশ জমকালো শ্বাস দিয়েছে সে। প্রচণ্ড উত্তেজনায় তার একটু নার্ভাস লাগছে, কারণ সে নিজেও কখনো ইয়ামিন ইব্রাহিমকে সামনাসামনি দেখেনি। এয়ার কন্ডিশনের কাছে বসেও কিছুটা ঘামছে সে। মেকআপ ম্যান টিস্যু দিয়ে তার ঘাম মুছে দিচ্ছে। ঘরে বসেই বিছানায় গা এলিয়ে দেয় ইয়ামিন। অবসন্ন বোধ হচ্ছে তার। আগামীকাল খুব ভোরে উঠতে হবে। শ্রীমঙ্গল ঘুরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে সিলেট এসেছিল। শীতকালে শ্রীমঙ্গলের সৌন্দর্য অন্যরকম থাকে। অবশ্য বাংলাদেশে শীত মানে দিনে রোদ, রাতে কুয়াশা, আর মাঝে মাঝে বৃষ্টি। ডান পাশে ক্যানভাসের দিকে চোখ যেতেই একটা দীর্ঘশ্বাস বের হয় বুক চিরে। পানির মধ্যে ভাসমান একটা নারী অবয়ব দেখা যাচ্ছে। স্বচ্ছ জলের চেয়েও সুন্দর হবে নারীটির স্বচ্ছ মুখ। ছবিটা খুব অনন্য হতে পারত যদি ইয়ামিন রমণীর ওই অপরূপ স্বচ্ছ মুখশ্রী কল্পনা করতে পারত। গত 8 মাস ধরে চমৎকার এই পেন্টিংটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। কিছুতেই উপযুক্ত সেই মুখ কল্পনায় আসছে না। দিঘির জলের মতো সুন্দর টলটলে প্রাণবন্ত গম্ভীর 2 চোখ সহ একটি নারী মুখ কল্পনা করা কি এতটাই কঠিন? দরজায় ঠকঠক শব্দ হলো। হাতে শরবতের গ্লাস নিয়ে ঢুকলো ইউনিফর্ম পরিহিত একটি মেয়ে। মাথা নত করে বেশ বিনয়ের সাথে বলল, স্যার, প্রেস থেকে কিছু লোকজন এসেছে, আপনার ইন্টারভিউ নিতে চায়। ইয়ামিন শরবতের গ্লাস নিতে নিতে বলল, এখন তো খুব টায়ার্ড, আমি আপাতত আর বের হচ্ছি না। কাইন্ডলি ওনাদের চলে যেতে বলুন। ওকে স্যার, কিন্তু আপনার জন্য ভক্তরা অনেক গিফটস পাঠিয়েছে, সেগুলো কি রুফটপে থাকবে নাকি লিভিং রুমে এনে রাখবো? আপনাকে কষ্ট করতে হবে না, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আনিয়ে সব নিব। সবকিছু আনিয়ে নিব। ওকে। মেয়েটি দাঁড়িয়ে আছে। ইয়ামিন প্রশ্ন করলো, আর কিছু বলবেন? সে খুব ইতস্তত করে বলল, স্যার, আমি কি একটা অটোগ্রাফ পেতে পারি? তার হাত রীতিমতো কাঁপছে। সে লজ্জায় চোখ তুলে তাকাতেও পারছে না। ইয়ামিন মুচকে এসে বলল, নিশ্চয়ই পারেন। মেয়েটির সাথে সাথে খালি গ্লাস আর ডিশ টেবিলে রাখলো। তারপর গা থেকে কোটিটা খুলে ফেললো। নিজের চুলগুলো সামনে এনে পিঠ বাড়িয়ে দিল। ইয়ামিন হতভম্ব হয়ে বলল, কি ব্যাপার? মেয়েটি কাপা কণ্ঠে বলল, অটোগ্রাফটা আমার পেছনে টি শার্টের উপর চাই। মার্কার পেন বের করলো। ইয়ামিন বাধ্য হয়ে সেখানে অটোগ্রাফ লিখলো। এক এক মানুষের এক এক রকম চাহিদা। একবার তো এক মেয়ে এসে নিজের ঘাড়ের উপরে অটোগ্রাফ চেয়ে বসেছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। অনম হুড়মুড় করে ঘরে ঢুকলো। আর একটু হলেই মেয়েটির সাথে ধাক্কা খেয়ে কাচের গ্লাস ভেঙে ফেলতে নিচ্ছিল সে। তার শরীর বেশ হাট্টাগট্টা, উচ্চতায় একটু বেটেই বলা চলে। চলাফেরা দেখলেই মনে হয় নিজের শরীরটা আলগাতে বেশ কষ্ট হয় তার। ইয়ামিন বলল, আস্তে চলো অনম, কি হয়েছে? অনম অস্থির ভঙ্গিতে বলল, একটা বিরাট কাণ্ড হয়ে গেছে স্যার। এখনই বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। আমার গলা শুকিয়ে আসছে, মাথা ঘুরছে এখনো। হায় আল্লাহ, কি দেখলাম এটা! আপনি শুনলে তো অবাক হয়ে যাবেন। ইয়ামিন কঠিন চোখে তাকিয়ে আছে। অনম নিজেকে ধাতস্থ করে বলল, সরি স্যার। ইয়ামিন শীতল গলায় বলল,
ডিসক্লেমার বাদ দিয়ে মেইন পয়েন্টে আসো, বলো। অনম জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল একবার, তারপর বলল, একটা মেয়ে স্যার সুইসাইড করতে নিয়েছিল। কোন মেয়ে? ওই তো দুপুরে আপনার সাথে দেখা করতে এসেছিল যে, তাদের মধ্যে একজন। আমি না ধরলে তো মেয়েটা উঁচু থেকে পড়ে যাচ্ছিল। কোথায় সে এখন? বাইরে আছে। চলো তো গিয়ে দেখি কি ব্যাপার। ইয়ামিন এই কথা বলে সামনে হাঁটতে লাগলো। অনম আশা করেনি যে ইয়ামিন এই ঘটনার জন্য এখন ঘর থেকে বের হবে। আগে জানলে সেই মেয়েটিকে ভেতরেই নিয়ে আসতো। অশিশি মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আশেপাশের মানুষ তার দিকে বড় বড় চোখে তাকাচ্ছে। বেশ অস্বস্তি লাগছে তার। অনম এসে বলল, এক্সকিউজ মি ম্যাডাম, ভেতরে চলুন। কেন? স্যার আপনার সঙ্গে দেখা করতে চান। অশিশি তীক্ষ্ণ গলায় বলল, দেখুন, আপনি ভুল বুঝেছেন। ওটা একটা ইনসিডেন্ট ছিল, আমি সুইসাইড করতে যাইনি। ধরা খেলে সবাই এমনই বলে। আশ্চর্য তো, আমি আপনার সঙ্গে কেন মিথ্যে বলবো? এতে আমার কি লাভ? আচ্ছা মানলাম আপনি সত্যি বলছেন, তাও ভেতরে আসুন। স্যার আপনাকে নিয়ে যেতে বলেছেন। লিভিং রুমের একটা সিঙ্গেল সোফায় বসে আছে ইয়ামিন। আগামীকাল কি কি করবে সেই নিয়ে একটা শিডিউল ফিক্সড করে ফেলেছিল মনে মনেই। ঠিক তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো শশী। তার গায়ে কালো রঙের ভারী কাজ করা কামিজ, জর্জেটের ওড়না দিয়ে মাথা ঢাকা, তবুও কপালের উপর এলোমেলো চুল নজরে পড়ছে। ফর্সা নিখুঁত মুখ, চিকন নাক, থুতনির মাঝে খাঁজ, পাতলা আর মিষ্টি চেহারা। চোখের মনে ঘন কালো, অথচ খুব স্বচ্ছ আর গভীর। ভ্রুকুচকে সে এমনভাবে তাকিয়ে আছে যেন খুবই বিরক্ত। ইয়ামিন গাঢ় দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিল মেয়েটিকে। অনমের ডাকে তার ঘোর কাটল। স্যার এটাই ওই মেয়ে। ইয়ামিন সামান্য চমকে বলল, ও আচ্ছা, বসুন প্লিজ। অশোষী যথেষ্ট দূরত্ব বজায় রেখে একটা সোফায় বসল। আর চোখে একবার ইয়ামিনের মুখের দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল। ইয়ামিন বলল, দুপুরের মেয়েগুলোর সাথে তো ওনাকে দেখিনি। জি স্যার, ম্যাডাম অন্য পাশে ছিলেন, ভিতরে আসেননি, তাই হয়তো আপনি দেখেননি। ইয়ামিন একটু অবাকই হলো। তার সঙ্গে দেখা করতে এসেও কেউ ভেতরে ঢুকেনি, অটোগ্রাফ চায়নি, ছবি তোলেনি। ব্যাপারগুলো যেন অস্বাভাবিক। অবশ্য মেয়েটাকে দেখে কেমন বিষণ্ণ লাগছে। চট করেই ইয়ামিনের মনে হলো এই মুখটা সে আগেও দেখেছে, ভীষণ চেনা। কি নাম আপনার? কোমল গলায় জানতে চাইল ইয়ামিন। শশী ঝাঁঝালে উত্তর দিল, আমার নাম কেন জানতে চাইছেন আপনি? আপনি রাগ করেছেন নাকি? রাগার মতোই ব্যাপার। আপনার এই অ্যাসিস্ট্যান্ট একটু বেশিই বোঝে। আমি শুধু নিজের মতো একা একা হাঁটছিলাম, সুইসাইড করতে যাইনি আমি। উনি উল্টা কথা বলায় সবাই এখন আমার দিকে অন্যভাবে তাকাচ্ছে। ইয়ামিন অনমের দিকে চাইল। অনম বিপর্যস্ত গলায় বলল, স্যার বিশ্বাস করুন, আমি নিজের হাতে ম্যাডামকে থামিয়েছি, না হলে এতক্ষণে। হাত দিয়ে উপরে ইশারা করলো অনম। তার চোখ মুখ হতাশায় ছেয়ে গেল। ইয়ামিন বলল, তাহলে অনম যে বলেছে আপনি উঁচু থেকে পড়ে যেতে নিচ্ছিলেন? ওটা জাস্ট একটা ইনসিডেন্ট ছিল, আমি অন্ধকার ঠিক দেখতে পাইনি। দেখছেন স্যার, দুর্ঘটনা তো একটা ঘটে নিচ্ছিল আজকে, আমি ভুল কিছু করিনি। নিজের হয়েই সাফাই গেল অনম। ইয়ামিন তাকে থামিয়ে বলল, তাহলে তো আমার অ্যাসিস্ট্যান্ট আপনার উপকারই করেছে। আপনার উচিত তাকে ধন্যবাদ দেয়া। সেটা না করে উল্টো ব্লেম করছেন কেন? শশী অনমের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ। এবার কি আমি যেতে পারি? জি না। খুব শান্ত গলায় বলল ইয়ামিন। কেন? শশী চোখ বড় করে তাকালো। ইয়ামিন মৃদু স্বরে বলল, আপনাকে দেখে মনে হচ্ছে এখনো কিছুটা আনস্টেবল। একটু বসুন, অনম আপনাকে পৌঁছে দিবে। তার কোনো দরকার নেই, বাইরে আমার ফ্রেন্ডের অপেক্ষায় আছে। কনসার্ট অনেকক্ষণ আগেই শেষ, হতে পারে তারা চলে গেছে। অসম্ভব, আমাকে রেখে তারা কেন যাবে আজব? ইয়ামিন অনমের দিকে চেয়ে বলল, অনম দেখো তো বাইরে কেউ আছে নাকি? শশীর এবার একটু ভয় করতে লাগলো। সত্যি যদি তারা চলে গিয়ে থাকে? পর মুহূর্তে আবারও ভাবলো এটা অসম্ভব। শশীকে এখানে ফেলেই তারা কেন যাবে? অনম বাইরে গেল, কিন্তু সে কাউকেই খোঁজার চেষ্টা করলো না। ভেতরের কথা শোনার অভিলাষে দরজার কাছেই কান পেতে দাঁড়িয়ে রইল। ইয়ামিন গলা খাকারি দিয়ে বলল, আমার অ্যাসিস্ট্যান্ট আপনার জীবন বাঁচিয়েছে। বলা যায় আপনি এখন আমার কাছে দায়গ্রস্ত। জীবনের চেয়ে বড় দায় আর কি হতে পারে বলুন? শশী কপালে ভাঁজ সৃষ্টি হলো। সুচারু দৃষ্টিতে শুধালো, মানে কি বলতে চান আপনি? বলতে চাই
আপনি জীবনের দায় ঋণগ্রস্ত হয়ে গেলেন আমার কাছে। অশুষি ভ্রু উঁচু করে বলল, তাহলে কি এখন আপনি ঋণের শোধ চাইছেন? চাইতেই পারি। আশ্চর্য হলো অশুষি। ইয়ামিন ইব্রাহিমের মতো একজন মানুষ তার মতো সাধারণ মেয়ের কাছে কি চাইতে পারে? তাকে দেওয়ার মতো কি বা আছে অশুষির? কৌতূহল মেটাতেই সে প্রশ্ন করল, কি চান আপনি আমার কাছে? ঘন্টাখানেক সময়। অশুষি হতভাগ। ইয়ামিন বলল, যদি কিছু মনে না করেন, আমি আপনার একটা পোর্ট্রেট রাখতে চাই। অশুষি হাঁ করে তাকিয়ে আছে। মনে হলো লোকটা তার সঙ্গে তামাশা করছে। ইয়ামিন মৃদু হেসে বলল, চিন্তার কিছু নেই, আমি বেশি সময় নেব না, মাত্র 1 ঘন্টা। সে উত্তরে আশায় অশুষির দিকে তাকিয়ে আছে, মুখে হাসি নিয়ে। অশুষি মেজাজ চড়ে গেল। সে রাগান্বিত ভঙ্গিতে বলে উঠল, এই আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, সেলিব্রিটি বলেই আপনি সবাইকে ভাও দিবেন? হ্যাঁ, আপনার আলতু ফালতু কথা শুনে চলবে? আপনি যা বলবেন তাই করবে। আমি অন্যদের মতো না যে আপনার কথা নাচবো, ওকে? কথাগুলো এক নিঃশ্বাসে বলি তরাক করে উঠে দাঁড়ালো সে। ইয়ামিনের উত্তরের তোয়াক্কা না করেও বেরিয়ে গেল কটেজ থেকে। বাইরে দাঁড়িয়ে এতক্ষণ সব শুনছিল অনম। অশুষি বের হতেই সে তরবর করে ভেতরে ঢুকলো। ইয়ামিন মিটার যাওয়ার পথে তাকে হানমনে হাসছে। মনে হয় এই প্রথম কেউ তার সাথে এত রুক্ষভাবে কথা বলেছে। এই অভিজ্ঞতা তার কাছে নতুন। অনমের হঠাৎ মনে হলো, তার স্যার কি এই অদ্ভুত মেয়েটার প্রেমে পড়ে গেল নাকি? মেয়েটা এমন বেয়াদবের মতো কথা বলে গেল, অথচ স্যার ভাসছেন। সর্বনাশ! সে কাচুমাচু ভঙ্গিতে বলল, বাইরে তো কেউ নেই স্যার, ম্যাডামকে যেতে দিলেন কেন? অনমের কথা শুনেই ইয়ামিনের হাসি উজ্জ্বল হলো। সে ঘরে যেতে যেতে বলল, দ্যাটস গুড। কাউকে খুঁজে না পেয়ে সে এখানেই ব্যাক করবে। কিপ অ্যান আই অন হার। প্রেসের লোকদের কি বলবো স্যার? যা মন চাই বলে দিও। এইটুকু বলেই ঘরে ঢুকে যায় ইয়ামিন। অনম দ্রুত বাইরে বের হয়। অশুষির পেছন পেছন যেতে হবে তাকে। করিডোরের প্রবেশ মুখে ইয়ামিনের বিশাল বড় একটা সাইনবোর্ড লাগানো। ছবিতে তার হাতে একটা মাইক, মুখে মৃদু হাসি। অশুষি সেখানে এসেই থামল। রাগে শরীর ঘামছে। লোকটা তার পোর্ট্রেট আঁকতে চায় মানে? সে কি বলিউড কুইন ঐশ্বরিয়া? আশ্চর্য ব্যাপার তো। সাইনবোর্ডের কাছে দাঁড়িয়ে ক্যামেরার সামনে কথা বলছে এক লাস্যময়ী সুন্দরী উপস্থাপিকা। অশুষি নজর যায় পোস্টারের দিকে। সেখানে নামটা জলজল করছে, রকস্টার ইয়ামিন ইব্রাহিম। সেদিকে চেয়ে থাকে ফিসফিসিয়ে বলল, রকস্টার না ছাই, যত সব ফাজিল, কুমতলবি, অসভ্য। উষু, কাকে গালি দিচ্ছিস তুই? যদি তার পাশে এসে দাঁড়িয়েছে। অশুষি থতমত খেয়ে বলল, কই, কাউকে না তো। বন্ধুরা তাকে হন্যি হয়ে খুঁজছিল। করিডোরে এসেই দেখা হয়ে সবার সাথে। প্রীতি আর শম্পা সহ সব ছেলেরাও দৌড়ে আসে। জ্যোতি ধমক দিয়ে প্রশ্ন করলো, কোথায় ছিলে এতক্ষণ? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। অশুষি নিচু গলায় বলল, আশেপাশে হাঁটছিলাম, জায়গাটা সুন্দর তাই দেখছিলাম ঘুরে ঘুরে। তার উত্তর শুনেই কপালে হাত ঠেকায় সবাই। শম্পা বলল, আর এইদিকে আমরা ভাবলাম তুই বুঝি হারিয়ে গেছিস। প্রীতম তো এখনো তোকে খুঁজছে। অনম প্রেসের লোকজনের উদ্দেশ্যে বলতে লাগলো, স্যার এখন অনেক টায়ার্ড। উনি রেস্টে আছেন, তাই আজকে কোনো ইন্টারভিউ হবে না, আপনারা চলে যান। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। কত আশা নিয়ে ক্যামেরা হাতে দাঁড়িয়েছিল সবাই। এত অপেক্ষার পর এখন এই কথা? অশুষি মনে মনে ভাবলেও ইন্টারভিউ দেওয়ার সময় থাকবে কেন তার? সে তো মেয়েদের প্রতিকৃতি অঙ্কনে ব্যস্ত। জ্যোতি ছেলেদের দিকে ঘুরে বলল, এই তোরা কেউ একটা ফোন লাগাতো প্রীতমকে। জানা যে উষুকে পাওয়া গেছে। বেচারা যেভাবে ছুটোছুটি করছিল, যেন ওর গার্লফ্রেন্ডই হারিয়ে গেছে। জ্যোতির কথায় হেসে উঠল বাকিরা। অশুষি মুখ শক্ত করে বলল, ফ্রেন্ডরা আমার কাছে ভাই বোনের মতো। তোদের নিয়ে এমন ফাজলাম আমার মোটেও পছন্দ না জ্যোতি। হৃদয় বলল, রাগ করিস না অশু, প্রীতম সবাইকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ। এটা পার্সোনালি নেওয়ার কিছু নেই। অশুষি হাত ভাঁজ করে সবার উদ্দেশ্যে জানতে চাইল, কখন বের হচ্ছি আমরা? সেগুনবাগিচার জাতীয় চিত্রশালায় আজ উপচে পড়া ভিড়। সকালের দিকে এত মানুষ থাকার কথা না। প্রদর্শনী চললেও বিকেলের দিকে ভিড় বাড়ে।
সকালটা নিরিবিলি থাকে এখানে, তবে আজ যেন নিয়মের ব্যতিক্রম ঘটেছে। এর বিশেষ উদ্দেশ্য হলেও প্রথমবার ইয়ামিন ইব্রাহিমের চিত্রকর্ম বাংলাদেশে শিল্পকলা একাডেমিতে প্রদর্শিত হচ্ছে। সঙ্গীতপ্রেমী মানুষেরা হুট করে চিত্রপ্রেমী হয়ে উঠেছে। সেই সুবাদে আজ ভবনে বাজছে ইয়ামিন ইব্রাহিমের গান। অশুষী স্থির ভাস্কর্যের মতো দাঁড়িয়ে আছে একটা জায়গায়। তার শরীর পাথরের মতো শক্ত হয়ে গেছে। আশেপাশে এবং পেছনেই এত মানুষ ধাক্কাধাক্কি করছে, তবু অশুষী নিজের জায়গা থেকে এক চুল নড়ছে না। প্রীতি বিপর্যস্ত কণ্ঠে বলল, অনেক হয়েছে উষু, আর কত দেখবি? বোঝাই তো যাচ্ছে এটা তুই না। চল এখান থেকে প্লিজ। কয়েকটি উৎসুক দৃষ্টি প্রীতি আর অশুষীর দিকে অবাক হয়ে তাকায়। প্রীতির অনুরোধ মোটেও কানে তোলে না অশুষী। সে বিড়বিড় করে আগুন ঝরা কণ্ঠে বলল, এটাই আমি। দেখ, আমার নাকের তিলটায় পর্যন্ত বিল আছে। উপস্থিত জনতারা পেন্টিং এর ছবির সাথে অশুষীর মুখখানি মেলাতে ব্যস্ত হয়। প্রীতিও অবাক হয়ে যায়। সত্যি অশুষীর নাকের ডগায় একটা ছোট্ট বাদামের তিল আছে, যা পেন্টিং এর নাকেও উপস্থিত। চমৎকার একটা ছবি। পানিতে সাঁতার কাটছে টানা চোখের সুন্দরী এক রমণী। তার রূপের অভিজাত্য দেখে মনে হচ্ছে পুরোনো আমলের কোনো প্রিন্সেস। একটা শুকনো ঠোক গেলার চেষ্টা করে প্রীতি। সে জানে এই ছবির সাথে অশুষীর মুখের ৯৮% মিল, তবু ইচ্ছাকৃত ব্যাপারটা অস্বীকার করছে সে। হঠাৎ একজন আগন্তুক এসে তুমুল উৎসাহী কণ্ঠে শুধালো। অশুষী থতমত খেয়ে তাকায়। তার আশেপাশের মানুষের ভিড় বেড়ে গেছে। সবাই তাকে আগ্রহ ভরা দৃষ্টিতে এমনভাবে দেখছে যেন সে নিজে আগাগোড়া একটা শিল্পকর্ম। কয়েকজন তো ক্যামেরা নিয়ে ছবিও তুলতে লাগলো। অশুষী তড়িতে ওনার নিজের মুখ ঢেকে ফেলে। প্রীতি সবাইকে ধমক দিয়ে বলল, এসব কি করেছেন? আপনারা ছবি কেন তুলছেন? এই পেন্টিং এর সাথে আমার বান্ধবীর কোনো সম্পর্ক নেই। আপনারা প্লিজ সরে দাঁড়ান। কোনো মতে অশুষীকে নিয়ে ভিড়ভাট্টা থেকে বেরিয়ে আসে প্রীতি। সামনে জুথি আর শম্পা ছিল। তারাও রীতিমতো হতভম্ব বনে গেছে। মূলত এই সারা পড়ে যাওয়া পেন্টিং দেখার জন্যই আজ সকাল সকাল সবাই ন্যাশনাল আর্ট গ্যালারিতে এসেছিল। 2 দিন ধরে এখানে এক্সিবিশন চলছে। গতকাল চারুকলা ডিপার্টমেন্টের ঋতু অশুষীর ফোনে একটা মেসেজ পাঠিয়েছিল। পেন্টিংটির ছবি নিজের ফোনে লুকিয়ে তুলে এনেছে সে, কারণ তার কাছে মনে হয়েছে এই পেন্টিংয়ের পুকুরে সাঁতার কাটারত রমণীটি অশুষী। সে কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বরং সরল মনে আগ্রহ করে অশুষীকে ছবিটি দেখায়। আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। ছবিটি দেখার পর থেকে অশুষী রেগে ঢোল হয়ে গেছে। সকাল সকাল বান্ধবীদের নিয়ে সেগুন বাগিচায় চলে এসেছে নিজের চোখে পেন্টিংটি দেখবে বলে। শম্পা আমতা আমতা করে বলল, এত হাইপার হওয়ার কিছু নেই উষু। আমার মনে হয় এটা কাকতালীয় ব্যাপার। পৃথিবীতে কতই কাকতালীয় ব্যাপার ঘটে যায়, তাই না? অশুষী ক্রোধ সিক্ত কণ্ঠে বলল, তোর কাছে এটা কাকতালীয় ব্যাপার কেন মনে হচ্ছে আজব? আমার নাকের তিল পর্যন্ত বিলে গেছে, এটাও কি কাকতালীয় বল? জ্যোতি ঝোপাকিয়ে বলল, আশ্চর্য, তুই কি বলতে চাস অশু? ইয়ামিন ইব্রাহিম ইচ্ছে করে তোর ছবি এঁকেছে? আরে উনি কি জীবনেও কখনো তোকে দেখেছে নিজের চোখে? সেটাই তো। প্রীতি তাল মিলায়। অশুষী নিশ্চুপ হয়ে যায়। সেদিন কটেজে কি হয়েছিল সেই ঘটনা এখনো বন্ধুদের বলা হয়নি। তো অবিশ্বাস্য ব্যাপার, তারা বিশ্বাস করবে কিনা সেটাও এখন এক চিন্তা। জ্যোতি কাছে এসে বলল, আমরা সিলেট থেকে ফিরেছি 10 দিনও হয়নি। এই অল্প সময় কি উনি এত ভালো একটা পেন্টিং এঁকে ফেলেছেন? আমি শুনেছিলাম এই ধরনের ছবি আঁকতে কমপক্ষে 2 মাস সময় লাগে। আমার নিজের মামাও পেইন্টার, আমি জানি না। অশুষী কটমট করে তাকালো। ক্ষুব্ধ গলায় জানতে চাইল, তাহলে আমার চেহারার সাথে এই ছবির এত মিল কি করে হলো? বোঝা আমায়, এটা কি শুধুই কাকতালীয়? হতেই পারে কাকতালীয়। কাম ডাউন। অশুষী মানতে পারছে না। লোকটা সেদিন তাকে যেভাবে খুঁটিয়ে দেখছিল, মনে হয় ইচ্ছাকৃতই এই কাজ করেছে। অশুষীর মুখ কি তার নিজস্ব সম্পত্তি নাকি, যে যখন ইচ্ছে পেন্টিংয়ে বসিয়ে দিবে? ব্যাপারটা হজম করতে পারছে না সে কিছুতেই। কেন এই ছবির সাথে তার মুখের এত মিল? গায়ে অদ্ভুত জ্বালা ধরে যাচ্ছে। প্রীতি পেন্টিং কিনে নেওয়ার বুদ্ধি দিল,
কিন্তু সেই বুদ্ধি কোনো কাজেই লাগলো না, কারণ পেন্টিংয়ের পাশে লাল দাগে লেখা ছিল, এই চিত্রকর্মটি বিক্রির জন্য নহে। সেবারের মতো শান্ত হয়ে বাড়ি ফিরে শশী। এক্সিবিশন যেহেতু চলছেই, একবার না একবার নিশ্চয়ই ইয়ামিন ইব্রাহিম আর্ট গ্যালারিতে আসবেন। তখন শশীও যাবে দেখা করতে। সরাসরি প্রশ্ন করবে এহেন কাণ্ডের অর্থ কি। যদি লোকটা অস্বীকার করে তাহলে শশী ঘুষি মেরে তার নাক চাপটা বানিয়ে দেবে, আর যদি স্বীকার করে তাহলে ভালো, অন্তত বন্ধুরা বুঝবে সে মিথ্যে বলেনি। অপেক্ষার দিন গুনতে থাকে শশী। একদিন জানাজার এক্সিবিশনের শেষ দিন, ইয়ামিন থাকবে। সেদিন আর্ট গ্যালারিতে 21শে বইমেলার চেয়েও বেশি ভিড় হয়েছিল। শশীরা 10 বন্ধু মিলেই গিয়েছিল। ইফাত মজা করে বলছিল, সিরিয়াসলি উশু, তুই এটা কিভাবে ভাবছিস যে ইয়ামিন ইব্রাহিম তোর পেন্টিং আঁকবে? তার কি রুচির এতই অভাব? শশী রেগে ইফাতের চুল টেনে দিতে যায়। শম্পা তাদের থামিয়ে বলল। প্রীতম অগ্নিদৃষ্টিতে তাকায়, ফোঁস করে বলে উঠল, তোর ফেমাসের গোষ্ঠী মারিয়াম, যদি সত্যি ওটা অসুর পেন্টিং হয় তাহলে ওই শালার হাত একটাও আস্ত রাখবো না, ভেঙে গুঁড়ো করে দেবো একদম। বাকিরা হাসিতে ভেঙে পড়ে প্রীতমের কথায়। রোহান বিড়বিড় করে টিপ্পিনি কাটে। জেলাসির লেভেলটা দেখ। জ্যোতি চোখের ইশারায় তাকে চুপ করতে বলে। ভাগ্যিস শশী কথাটা শুনতে পায়নি, তাহলে এতক্ষণে ঠিকই তেলে আসতো। তার অগোচরে বন্ধুরা প্রায় প্রীতম আর শশীকে নিয়ে গসিপ করে, যা শশীর কানে গেলে ভূমিকম্প শুরু হবে। তারা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে কাটায়, কিন্তু ইয়ামিন ইব্রাহিম আসেনি। যারা অটোগ্রাফ আর একটা সেলফির জন্য সারাদিন অপেক্ষা করেছে তারা হতাশা নিয়ে বাড়ি ফেরে। শশী জেদের মাত্রা আরো তীব্র হয়। সেদিন ডিনারে নিজের বড় বোনকে প্রশ্ন করলো শশী, আচ্ছা আপু, তোমার কি অতীতের কথা মনে আছে? উষ্ণতা সালাদের জন্য শশা কাটছিল, তখন অবজ্ঞাসূচক ভঙ্গিতে জানতে চাইল। অতীতের তো অনেক ঘটনাই আছে, কোন কথা জানতে চাইছিস বুঝতে পারছি না, স্পেসিফিকলি বল। শশী খুব ইতস্তত বোধ করে। ইয়ামিনের কথাটি সরাসরি জিজ্ঞেস করতেই তার এত নার্ভাস কেন লাগছে। একটু উসখুস করে বলেই ফেল, তোমার একটা লম্বা করে স্টুডেন্ট ছিল না, কলেজে পড়তো যে? ওদের বাড়ি তখন পল্টনে ছিল। তুমি আর আমি একবার দাওয়াতে গিয়েছিলাম ওদের বাড়িতে। উষ্ণতা মুখে হাসি এনে বলল, ইয়ামিনের কথা বলছিস? শশী অপ্রতিভ হয়, মাথা নেড়ে হাসিচোখ জবাব দেয়। উষ্ণতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, হঠাৎ ওর কথা মনে পড়লো কেন তোর? কারণ আছে, কিছুদিন আগে আমরা শ্রীমঙ্গল ট্যুরে গেলাম না, তখন ওনার সাথে দেখা হয়েছিল। উনি তো এখন বাংলাদেশে আছেন। তাই নাকি? ও তো এখন অনেক বড় শিল্পী টিল্পী হয়ে গেছে, তোকে চেনার কথা না? চিনেছে নাকি? চিনতে পারিনি আপু। সেটাই স্বাভাবিক, সেজন্য কি তোর দুঃখ লাগছে? শশী প্রতিবাদে গর্জে উঠল, মোটেও না, দুঃখ কেন লাগবে, বরং আমি খুশি হয়েছি। যদি চিনে ফেলতো তাহলে বরং আমি অস্বস্তিতে পড়ে যেতাম। তখন আমি কত ছোট ছিলাম, কত বোকা বোকা কাণ্ড করেছি আমি। ভালোই হয়েছে যে আমায় চিনতে পারেনি উনি। ছোট বোনের কথা শুনেই উষ্ণতায় হেসে ফেলল। টেবিলে খাওয়া সাজাতে সাজাতে বলল, অনেক ছোট ছিলি তুই, তোর বয়স তখন মাত্র 8 কি 9 হবে। তুমি তোমার সব স্টুডেন্টদের ব্যাপারেই গল্প করো, কিন্তু ওনার ব্যাপারে কখনো গল্প করনি তো। উনি কেমন ছিল ছাত্র হিসেবে? উষ্ণতা একটু অন্যমনস্ক হয়ে যায় এবার। দীর্ঘশ্বাস ফেলে বলে, হঠাৎ এসব কেন জানতে চাইছিস তুই? এমনি কৌতূহল হচ্ছে। এত বড় একজন শিল্পী তোমার স্টুডেন্ট ছিল, ব্যাপারটা কি গৌরবের, তাই না? আই এম সো প্রাউড অফ ইউ আপু। সেই জন্যই জানতে চাইছি আর কি, তোমাদের সম্পর্ক কেমন ছিল বলো না। উষ্ণতা রাশভারী কণ্ঠে বলল, সে খুব অবাধ্য স্টুডেন্ট ছিল ইস্যু, কখনো আমার কথা শুনতো না। ওই বয়সে স্মোকিং করতো, খারাপ সঙ্গীদের নিয়ে চলতো। মূলত ওকে ভদ্র বানানোর জন্যই শিমলা আন্টি আমাকে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন আমি যেন শুধু ইয়ামিনকে স্টুডেন্ট হিসেবে না, ছোট ভাইয়ের মতো মানুষ করি। তারপর কি হয়েছিল? তুমি কি তাকে মানুষ করতে পেরেছিলে? উষ্ণতার কণ্ঠ থেকে ঝরে পড়ে আক্ষেপ। পারিনি, উল্টো সে আমার জীবনটাই তাণ্ডব বানিয়ে দিয়েছে। মানে? ছাড়ো সব কথা, প্লিজ আপু বলো না কি হয়েছিল। উষ্ণতা কয়েক মুহূর্ত চেয়ে থেকে বলল,
সে আমার প্রেমে পড়ে গিয়েছিল। শশী রীতিমতো আটকে উঠল। যদিও ব্যাপারটা সে একটু একটু জানতো, তবু অবাক হয়ে জিজ্ঞেস করলো, বলো কি তারপর? তারপর আর কি, তোর ত্রিশান ভাইয়ের সাথে আমার তখন 2 বছরের সম্পর্ক চলে। এসব জেনে নানান ধরনের পাগলামি শুরু করে দেয় সে। তার বয়সটাই ছিল ওই রকম। আমি ইয়ামিনকে পড়ানো ছেড়ে দিয়েছিলাম। তার কিছুদিন পর ত্রিশানের সাথে আমার বিয়ে হয়ে যায়। একদিন প্রিয়ন্তী আপুর কাছে শুনেছিলাম ইয়ামিন নাকি লেখাপড়ার জন্য বিদেশ চলে গেছে। আর কোনোদিন দেখা হয়নি আমাদের। কথা শেষ করে উষ্ণতা কেমন একটু অন্যমনস্ক হয়ে পড়ল। ওই ঘর থেকে তার শাশুড়ি ডোনা ডাকলেন, উষ্ণতা, তোমার ছেলে কি করছে দেখো। পড়াশোনা রেখে ভিডিও গেম খেলছে। ওর হাতে মোবাইল দেয় কে? উষ্ণতা যেতে নিলেই হাত ধরে তাকে থামালো শশী। একটু অন্যরকম গলায় বলল, আচ্ছা আপু, ধরো যদি ওই সময় ত্রিশান ভাই তোমার জীবনে না থাকতো, তাহলে কি তুমিও ওর প্রেমে পড়ে যেতে? উষ্ণতা এই কথা শুনে প্রচন্ড রেগে যায়। ধমকের স্বরে বলল, এটা আবার কেমন প্রশ্ন? ওকে আমি ছোট ভাইয়ের মতো দেখতাম। এগুলো কখনো চিন্তাও করিনি। উষ্ণতা হাত ছাড়িয়ে চলে যায়। শশী দাঁড়িয়ে থাকে শটান হয়ে। একটু পর ফিসফিস করে বলে, ভেরি ট্রাজিক লাভ স্টোরি। হঠাৎ তার মস্তিষ্কে হানা দেয় একটা প্রশ্ন। প্রিয়ন্তী আপুকে জিজ্ঞেস করলে কি ইয়ামিন ইব্রাহিমের বাড়ির ঠিকানা পাওয়া যাবে? গাজীপুরের একটা বাগান বাড়িতে আজ 3 দিন ধরে অবস্থান করছে ইয়ামিন। তার নিরিবিলি জায়গা খুব পছন্দ। নীরবে বসে গান লিখতে তার কখনো খারাপ লাগে না। এখানে তাকে বিরক্ত করার জন্য কেউ না থাকলেও সে বিরক্ত হচ্ছে। কয়েকদিন ধরে তার প্রচন্ড সর্দি আর গলা ব্যথা। দিনরাত আদা চা খাচ্ছে, কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করছে, তবু লাভ হচ্ছে না। আগামীকাল তার একটা রেকর্ডিং আছে, সেটা মনে হয় ক্যান্সেল করতে হবে। মেজাজটা চড়ে আছে। সকালে তার ঘুম ভেঙেছে কোকিলে সুর শুনে। কুহু কুহু ওই ডাকটা অসহ্য বোধ হওয়ার দ্বিতীয় কারণ। বসন্ত না আসতে এখানে কোকিল চলে এসেছে কেন কে জানে। এখনো শীতের আমেজ কাটেনি। সকালে ঘুম ভাঙলে কুয়াশাময় ঝাপসা পৃথিবী দেখা যায়। ইয়ামিন ঘরে এসে বিছানায় পা তুলে বসলো। ল্যাপটপ করে নিতে যাবে তখনই নজর গেল দক্ষিণ পাশের দেয়ালে ঝুলানো পেন্টিং এর দিকে, যেটি সে নিজের হাতে খুব যত্নে এঁকেছে। ইয়ামিন কিছুক্ষণ পেন্টিং এর দিকে তাকিয়ে রইল। অবশেষে কাঙ্ক্ষিত রমণীর মুখটি কল্পনা করতে সফল হয়েছে সে। কিন্তু এই মুখে কোনো হাসি নেই। কেমন অদ্ভুত দৃষ্টিতে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে, যেন খুব বিরক্ত সে। ইয়ামিনে অস্বস্তি লাগছে। এই ছবিটি তার খুব ব্যক্তিগত, তাই সেটা এক্সিবিশনে পাঠাতে চায়নি। কিন্তু মিসেস শিমলা ছবিটি এত পছন্দ করেছেন যে ছেলের অগোচরেই ছবিটি পাঠিয়ে দিয়েছেন। এই কথা জেনে তো ইয়ামিন মহা বিরক্ত হয়েছিল। কিন্তু শিমলা বললেন, ইয়ামিন এক্সিবিশন শেষ হতেই ছবিটি আনানোর ব্যবস্থা করেছে। তারপর নিজের শোবার ঘরে দেয়ালে টানিয়ে রেখেছে। মিসেস শিমলার ধারণা সত্যি হয়েছিল। ছবিটি এক্সিবিশনের সেরা পেইন্টিং হিসেবে নির্বাচিত হয়েছে। কত মানুষ কিনতে চেয়েছে, কিন্তু ইয়ামিন তো বিক্রি করবে না। এই পেইন্টিং এর সাথে তার হৃদয়ের একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। আচ্ছা, যোগসূত্রটা কি খালি পেইন্টিং এর সাথে, নাকি পেইন্টিং এর ওই অপরূপ চিত্ররূপ যোগসূত্রটা কি খালি পেইন্টিং এর সাথে, নাকি পেইন্টিং এর ওই অপরূপ চিত্ররূপসীর সাথে? সকাল সকাল গ্যারেজ থেকে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে শশী। একা একাই ড্রাইভ করে চলে যায় মতিঝিল। সেখান থেকে একে একে জুথি, প্রীতি আর শম্পাকে নিয়ে রওনা দেয় মূল গন্তব্যস্থলে। শম্পার ঘুম তখনও কাটেনি। সে চোখ টলতে টলতে ভারী বিরক্ত গলায় প্রশ্ন করলো, কি এমন জরুরি দরকার পড়লো তোর যে এই সকাল সকাল আমাদের গরুর মতো ঘুম থেকে তুলে আনলে? শশী কোনো উত্তর দেয় না, এক মনে ড্রাইভ করেই যায়। সে ড্রাইভিংটা ভালোই আয়ত্ত করেছে। তার দুলাভাই তাকে ড্রাইভিং শিখিয়েছে ছোটবেলা থেকেই। 18 বছর হতেও শশী লাইসেন্স পেয়ে গেছে। প্রীতি কৌতূহল নিয়ে বলল, আমরা কোথায় যাচ্ছি উষু? এটা অন্তত বল। শশী শীতল গলায় উত্তর দিল, ইয়ামিন ইব্রাহিমের বাড়ি। জুথি তখন ব্রেডে কামড় বসাচ্ছিল। কথাটা শুনে খাবার তার নাকে মুখে আটকে যায়। সকালে সে ব্রেকফাস্ট করেনি, খিদেও চলে যায় কথা শুনে। উত্তেজনা মিশ্রিত কণ্ঠে জানতে চাইল,
সত্যি বলছিস তুই নাকি ফাজলামি করছিস? তুই ওনার বাসা ঠিকানা কি করে জানলি? কালেক্ট করেছি এক জায়গা থেকে। বলল। অশুষি এমনভাবে কথা বলছে যেন এগুলো কোনো ব্যাপারই না তার কাছে। জ্যোতি মাথায় হাত চেপে ধরল। তুমুল বিস্ময় নিয়ে বলতে লাগলো, ও মাই গড, আগে বলবি না? তাহলে একটু ফিটফাট হয়ে আসতাম, এই জগিং এর আউটফিটে চলে আসতাম না। দেখতে আমাকে কেমন লাগছে বলতো? শম্পা হেসে ফেলল। প্রীতির ভয় লাগছে, সে আতঙ্ক নিয়ে শুধালো, কেন যাচ্ছি আমরা ওখানে? অশুষি নিস্তরঙ্গ কণ্ঠে বলল, তোরা কিছুই করবি না, যা করার সব আমি করব। ওই লোকটার বাড়ি থেকে আমার পেন্টিং নিয়ে আসবো। জ্যোতিসহ বাকিরা চোখ বড় করে চাইল। শম্পা অশুষির মাথায় গাঁটটা দিয়ে বলল, পাগল হয়েছিস? ওটা যে তরি পেন্টিং, তার কি প্রমাণ আছে? চুপ করে বসে থাক, প্রমাণ পরে বুঝবি। প্রীতি করুণ গলায় বলল, ওশো, বাড়াবাড়ি করিস না। উনি তোকে ওই পেন্টিং কেন দিবে? শত শত মানুষ ওটা কিনতে চেয়েছে, কাউকে দেওয়া হয়নি, আর তুই চাইলেই তোকে দিয়ে দিবে? জ্যোতি বলল, তার চেয়েও বড় কথা, আমরা দেখা করতে পারবো কি? আমাদের যদি বাড়িতেই না ঢুকতে দেয়? অশুষি হাসে, কারো কথায় কোনো জবাব দেয় না, নীরবে ড্রাইভ করতেই থাকে। বিশাল বড় মাঠ দিয়ে ঘেরাও করা উঁচু প্রাচীর সমৃদ্ধ বাড়িটির পেছনে টলটলে ঝিল। বাড়িটির নাম নিঝুম নীর। এমন একটা জায়গায় এত বড় বাড়ি আছে, ব্যাপারটাই কল্পনাতীত। অশুষি একেবারে মূল ফটকে এসে থামল। বিকট শব্দে হর্ন বাজিয়ে আশেপাশে মনোযোগ আকর্ষণ করতে চাইল। ইউনিফর্ম পরিহিত নাদুস নাদুস দেখতে একজন দারোয়ান এগিয়ে এলো। তখন বিরক্ত ভঙ্গিতে বলল, অযথা হর্ন বাজাবেন না, ওইদিকে দেখুন। অশুষি ও তার বান্ধবীরা দেখলেও প্রকাণ্ড গেটের সামনে সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, বাড়ির সামনে হর্ন বাজানো পুরোপুরি নিষিদ্ধ। এছাড়াও শ্রুতিকটু শব্দ উৎপন্ন করা থেকে বিরত থাকুন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করুন। নিবেদনতে কর্তৃপক্ষ। প্রীতি ফিসফিসিয়ে বলল, এই জন্যই বুঝি বাড়ির নাম নিঝুম নীর? সবকিছু নিস্তব্ধ, নিঝুম। ইয়ামিন ইব্রাহিম আছে, দেখা করা যাবে? দারোয়ান গম্ভীর মুখে সালাম দিল সবার উদ্দেশ্যে। অশুষি বলল, দ্রুত ওনাকে খবর দিন, নিচে আসতে বলুন। শম্পা অবাক হয়ে বলল, তোর কি মাথা ঠিক আছে? ইয়ামিন ইব্রাহিম আমাদের জন্য নিচে আসবেন, উল্টো আমাদের উপরে যেতে হতে পারে। দারুণ হাসি হাসি মুখে শুধালো, আপনাদের কি যেন অ্যাপার্টমেন্ট ছিল? অশুষি রাগি রাগি মুখে জবাব দিল, অ্যাপয়েন্টমেন্ট থাকতে হবে কেন? উনি কি প্রাইম মিনিস্টার যে দেখা করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লাগবে? আজব ব্যাপার। দারোয়ান কেমন শানিত দৃষ্টিতে অশুষিকে দেখল। জ্যোতি মিনমিন করে বলল, ভদ্রভাবে কথা বলা যায় না উষু? তোকে বুঝতে হবে আমরা একটা সেলিব্রিটির বাড়িতে এসেছি, তাও যেন তেন সেলিব্রিটি না, ইন্টারন্যাশনাল লেভেলের সেলিব্রিটি। অশুষি খিটমিট করে বলল, সেলিব্রিটি মাই ফুড। মানুষের মুখ চুরি করে ছবি আঁকে, সে আবার কিসের সেলিব্রিটি? দারোয়ান ইন্টারকমে ফোন দিতে গেল। একটু পর ফিরে এসে বলল, স্যার দেখা করতে পারবেন না। অশুষি খ্যাপা কণ্ঠে বলল, কেন পারবেন না? আপনি বলুন, বিষয়টা জরুরি। দারোয়ান পেছনে হাত গুটিয়ে নিল। ভাব দেখে মনে হচ্ছে এ বাড়ির মালিক সে নিজেই। বেশ শান্ত ভঙ্গিতে জানতে চাইল, আপনার নাম কি? স্যার কি আপনাকে চেনেন? কি পারপাস এসছেন? অশুষি মিলিয়ে গেল। নাম বলে তো চেনার কথা না। এত বছর আগের অতীত ইয়ামিন নিশ্চয়ই মনে করে বসে থাকবে না। তবে মুখ দেখলে সে অবশ্যই চিনবে, না হলে কি অমন নিখুঁতভাবে পেন্টিং আঁকতে পারতো? অশুষি বলল, নাম বলে চিনবে না, তবে আমার মুখ দেখলে অবশ্যই চিনবে। আমার নাকের তিল পর্যন্ত ওনার মুখস্থ আছে। দারুণের ভাব দেখে মনে হলো অশুষি হয়তো কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছে তার নেই। হাই তুলে বিরস মুখে বলল, আপনারা অন্যদিন আসুন, আজকে স্যার ব্যস্ত আছেন। অতঃপর উত্তরের প্রতীক্ষা না করেই ভেতরে ঢুকে লম্বা গেট বন্ধ করে দিল দারোয়ান। মুখের উপর এত বড় অপমান সহ্য করতে না পেরে থমথমে ফ্যাকাশে রূপ ধারণ করলো অশুষির চেহারা। জ্যোতি, শম্পা আর প্রীতি কেবল ছোট্ট করে একটা নিঃশ্বাস ত্যাগ করলো, যেন তারা জানতো এমন কিছুই হবে। তারা এই জন্য তারা প্রস্তুত ছিল। অশুষি নিঃশব্দে ড্রাইভিং শুরু করলো। প্রীতি কিছুক্ষণ উসখুস করে বলল, এখানে আসারটাই ভুল হয়েছে। সেলিব্রিটি মানুষ বলে কথা,
এত সহজে দেখা দিলে কি আর মানুষ হাজার হাজার টাকার টিকিট কেটে ওনাকে দেখতে আসে? শম্পা বলল, ইন্টারকমে ফোন করার পরই ব্যাটার ব্যবহার বদলে গেছে, সাথে গাড়ি আর উসুর ভাব দেখে মনে হয় আমাদের ভিআইপি ভেবেছিল প্রথমে। দেখলি না কেমন সালাম দিয়ে হাসি মুখে কথা বলছিল? জ্যোতি নিঃশ্বাস ছেড়ে বলল, তারপর ফোন করে যখন বুঝলো আমরা কিছুই না, তখনই মুখের উপর গেট লাগিয়ে দিল। আমার খুব লজ্জা লাগছে, এভাবে হুট করে ওখানে যাওয়াটা উচিত হয়নি। সবার কথা শুনে রাগে ফুঁসছে উশুসি। তার মুখ ক্রমশ লাল বর্ণে রঞ্জিত হচ্ছে। ছোটবেলার কথাগুলো একে একে মনে পড়ছে হঠাৎ। প্রায় 9 বছর আগে প্রথমবার উষ্ণতা আপুর সাথে ইয়ামিনের বাড়িতে এসেছিল সে। তখন থেকেই শুরু হয়েছে অপমানের রেলগাড়ি। পরতে পরতে উশুসিকে অপমান করে গেছে ইয়ামিন নামের 17 বছরে রকচটা বদমেজাজি নাকুচো রাক্ষস ধরনের ভয়ঙ্কর ছেলেটা। তার জন্য কত সাফার করতে হয়েছিল তাদের। একবার তো ইয়ামিন মাঝ সড়কে উশুসিকে গাড়ি থেকেই নামিয়ে দিয়েছিল। সেই বিভৎস দিনের কথা মনে পড়লে উশুসি এখনো শিউরে উঠে, ভয় পায় যদি সেদিন তার কিছু হয়ে যেত। এইসব অপমানের জেদ বুকে পুষে বড় হয়েছিল, একদিন সঠিক জবাব দিবে বলে, কিন্তু সেই আশাতেও ঘুরে বালি। লোকটা তাকে বরাবরের মতো এবারও অপমান করে বাড়ির গেট থেকে তাড়িয়ে দিয়েছে। ঐশী ভুলবে কিভাবে এত বড় ঘটনা? তার গায়ের প্রতিটা শিরা বেজে উঠছে, কাঁপছে মস্তিষ্কের নিউরন। প্রচন্ড রাগে সে স্তম্ভিত, ক্রোধান্বিত। এমন অবস্থায় আগুনে ঘি ঢালার মতো জ্যোতি বলে উঠল, তোর মাথায় না বুদ্ধি বলতে কিচ্ছু নেই অসু। কেন যেচে পড়ে অপমান করতে আমাদের এখানে নিয়ে আনলি? কাজটা একদম ঠিক হয়নি। ঐশী উন্মত্ত কণ্ঠে বলল, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা তোদের থেকে জানার দরকার নেই আমার। জ্যোতিও এবার রেগে গেল। তাই যদি হয় তাহলে একাই আসতি, আমাদের কেন সাথে করে এনেছিস? এতই যখন তোর সাহস, নেক্সট টাইম তাহলে একা একাই আসবি, দেখি কত বড় কলিজা তোর। ঐশী তার কণ্ঠে রাগের ফোয়ারা নিয়ে বলল, তোদের কি মনে হয় আমি একা ওনাকে ফেস করতে পারবো না বলে কাউন্টার হিসেবে তোদের এনেছি? শম্পা মৃদু গলায় বলল, আচ্ছা বাদ দে, তোরা এবার ঝগড়া শুরু করিস না। জ্যোতি ঐশীর পাশেই বসা, সে শম্পার কথা কানেও তুলো না, ঠান্ডা স্বরে বলল, তাছাড়া আর কি, তুই একা আসতে ভয় পাচ্ছিলি বলে আমাদের এনেছিস, এটা কি মিথ্যে? অবশ্যই মিথ্যা। তোদের এনেছিলাম কারণ তোরা ওই দাম্ভিক লোকটার ডাই হার্ট ফ্যান। কত না বলতি উনি অনেক আন্তরিক, বিনয়ী, সেলিব্রিটি হিসেবে কোনো অহংকার নেই, অথচ এখন তো বাড়িতেই ঢুকতে দিল না। জ্যোতি গম্ভীর মুখে বলল, সেটাই স্বাভাবিক, দেশে ওনার লক্ষ কোটি ফ্যান আছে, সবাইকে যদি ঢুকতে দেয় না তাহলে তো ওনাদের বাড়িটা লঙ্গরখানায় পরিণত হবে। ঐশীর ফোন বেজে উঠল। প্রীতমের নাম্বার দেখে সে রিসিভ করার গরজ দেখালো না, তাছাড়া সে ড্রাইভিংয়ে ব্যস্ত। জ্যোতি ফোনটা রিসিভ করলো। ওই পাশ থেকে প্রীতম বলল, তোরা কোথায়? শুনলাম সব নাকি একসাথে বেরিয়েছিস। জ্যোতি বলল, এই তো গাজীপুরের দিকে আছি। উষু কোথায়? তুই ওর ফোন ধরলি যে? আছে, ড্রাইভ করছে ও। ও, তা গাজীপুরে কি করছিস তোরা? জ্যোতি পুরো ব্যাপার বিস্তারিত জানালো। প্রীতম এসব শুনে প্রচন্ড রেগে গেল। রেগে থাকলে তার কথায় আঞ্চলিক টান চলে আসে। সে বিরক্ত গলায় বলতে লাগলো, তোরা মাইয়া মানুষ বড় আজব কিসিমের প্রজাতি ভাই। বুঝলাম যে পেন্টিং এর সাথে উষুর তোমরা হালকা একটু মিল আছে, তাই বইলা এই ফাতরা বিষয় নিয়ে গ্যাপজাম করতে সোজা গাজীপুরে চলে যাবি? কোনো মানে হয় এইসবের? জ্যোতি শান্ত গলায় বলল, জানতাম না, উষু গাড়িতে ওঠার পর আমাদের জানিয়েছে। এই মায়ের সবকিছুতেই বাড়াবাড়ি, নাকের ডগায় তেজ খালি কড়াকড়ি খায়। একটু সাবধানে কথা বল, ফোন কিন্তু লাউড স্পিকারে আর উষু সব শুনছে। প্রীতম চুপসে গেল, বিড়বিড় করে বলল, দূর শালি, আগে বলবি না? ঐশী গমগমে স্বরে বলল, ফোন রাখ জ্যোতি, আগামী 1 মাস যেন ও আর আমাকে ফোন না করে, তাহলে আমি মোবাইল আছাড় দিব একদম। ঐশী রাগান্বিত কণ্ঠ শুনে প্রীতম নিজেই ভয়ে ফোন রেখে দিল। প্রীতি আর শম্পা এই ঘটনায় চাপা শব্দে হাসতে লাগলো। ঐশীর মুখ তখনও থমথমে, রাগ এসে চোখে মুখে অন্ধকার দেখছে। ইয়ামিন ইব্রাহিমের মুখোমুখি হয়ে এই অপমানের জবাব না দেওয়া অবধি তার শরীরে রক্ত ঠান্ডা হবে না। মিসেস শিমলা সকাল সকাল অনেক বাজার নিয়ে এসেছেন। নিজে তদারকি করে তাজা মাছ, মাংস, সবজি কিনেছেন।
ছেলেটা এত বছর পর বিদেশ থেকে ফিরেছে। তিনি ছেলের মনোরঞ্জনের জন্য প্রতিদিন নতুন কিছু করতে চেষ্টা করেন। তবে আজকের আয়োজনের পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে, যা ইয়ামিনকে এখনো জানানো হয়নি। ঘুম ভেঙে সকালেই ইয়ামিন 1 কাপ দুধ চিনি বিহীন আদা চা খায়। তারপর গানের অনুশীলনে বসে। খুব শীঘ্রই তার একটা অ্যালবাম বের হতে যাচ্ছে। ইদানিং সে অনেক ব্যস্ত, গান লিখে আর সুর তৈরি করেই তার সকাল কাটে। সেজন্য নীরব পরিবেশ দরকার। কিন্তু আজ সকাল থেকে এত হল্লা হচ্ছে কেন বাড়িতে? বারবার মনোযোগে বিঘ্ন ঘটে যাচ্ছে। ইয়ামিন একবার ভাবলেও বাইরে গিয়ে দেখে আসবে, কিন্তু তার প্রয়োজন হলো না। মিসেস শিমলা নিজেই এলেন। ঘরে ঢুকেই তিনি সর্বপ্রথম প্রশ্ন করলেন, বাবা বিয়ে করবে? ইয়ামিন হতভম্ব হলো। পর মুহূর্তে নিজেকে সামলে হাসি মুখে উত্তর দিল, নিশ্চয় করবো মা, কেন করব না? শিমলা নিভলেন। ইতস্তত ভঙ্গিতে বললেন, আমি কিন্তু মজা করছি না। ইয়ামিন বলল, আমিও না। শিমলার কাছে এসে বললেন, তুই সত্যি বিয়ে করবি? ইয়ামিন সহজ ভঙ্গিতে গলায় বলল, হ্যাঁ, বিয়ে তো একদিন করতেই হবে। আমি যদি বলি আজকেই করতে হবে? ইয়ামিন মাথা নেড়ে বলল, তাহলে আজকেই করব। শিমলা বিশ্বাস করতে পারছে না। নিশ্চিত হতে আবারও জানতে চাইলেন, সত্যি বলছিস? সত্যি তুই বিয়ে করবি? ইয়ামিন মায়ের হাত ধরে নরম গলায় বলল, যদি তুমি এতেই খুশি হও তাহলে করব। জীবনেও তোমার কোনো কথা শুনিনি, সবসময় অবাধ্যতা করেছি, তাই আজকে সবকিছুর মূল্য একসাথে পরিশোধ করব। যাও, তোমার কথা রাখতে প্রয়োজনে আজকে আমি বিয়ে করব। আনন্দে শিমলার চোখে পানি চলে এলো। তিনি এতটাও আশা করেননি। ভেবেছিলেন ছেলেকে বিয়েতে রাজি করাতে না জানি কত কাঠখড় পোড়াতে হয়, কিন্তু ছেলে যে এমন এক বাক্যে রাজি হয়ে যাবে তা কে জানত। শিমলা খুশি হয়ে ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরলেন। ইয়ামিন বলল, এখন একটু নীরবতা চাই আমি মা, একটা গানের লিরিক্স লিখছি যে। শিমলা ছেলেকে ছাড়লেন। নিজেকে ধাতস্থ করে চোখ মুছে বললেন, ঠিক আছে, তুই লিরিক্স লিখ। তবে একটা কথা বলে রাখি, আমি অনেক খুশি হয়েছি। পাত্রী আমার বান্ধবীর মেয়ে। আজ আমি তাদের লাঞ্চে ইনভাইট করেছি। যদি তোর মত থাকে তাহলে আজকে আকত করিয়ে ফেলব। ইয়ামিন মৃদু হেসে বলল, শুধু আমার মত থাকলেই হবে? তোমার বান্ধবীর মেয়েরও তো কনসেন্ট থাকতে হবে। শিমলা আত্মগরিমায় ঝনঝন করে উঠলেন। দুপুরের মধ্যে মান্তাসার পরিবার চলে এলো। মান্তাসার বাবা মা, বড় বোন, দুলাভাই মিলে মোট 5 জন তারা। প্রথম দেখাতেই বলে দেওয়া যায় মান্তাসার রূপবতী রমণী। তবে স্বভাবটা তার একটু বেশি গায়ে পড়া। সে প্রথম দেখাতেই আমিনকে বলে বসলো, আপনি আমার জীবনে দেখা সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ। হবু বরকে ধাম করে মুখের উপর যে হ্যান্ডসাম বলে দিতে পারে সে হয় খুব বেশি বুদ্ধিমতী, নয়তো খুব বোকা। মান্তাসার ক্ষেত্রে দ্বিতীয় ব্যাপারটা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মেয়েটা প্রচুর কথা বলে। বুদ্ধিমতী মেয়েরা এত কথা বলে না। মাত্র 8 ঘন্টায় সে নিজে অতীত, বর্তমান, ভবিষ্যৎ পরিকল্পনা সব বলে ফেলেছে। তার থেকেও একটু নিস্তার পেতে ইয়ামিন নির্জনে এসেছিল। সেখানেও মান্তাসা তাকে খুঁজে বের করে ফেলেছে। এক কথায় ইয়ামিন যেখানে যাচ্ছে চিনির পিঁপড়ের মতো মান্তাসাও সেখানেই ছোক করে বেড়াচ্ছে। মাত্র এতটুকু সময়ে ইয়ামিন যথেষ্ট অতিষ্ঠ। তাহলে সে সারা জীবন এই নির্বোধ মেয়ের সাথে থাকবে কি করে? মেয়েটা এতক্ষণেও বুঝতে পারেনি যে ইয়ামিন তার কাণ্ডে বিরক্ত হচ্ছে। একে মুখে বললেও বোঝার কথা না। ইন্টারকমে টেলিফোন বেজে উঠল। ইয়ামিন তখন লিভিং রুমে ছিল। মান্তাসা তার পাশে দাঁড়িয়ে বকবক করেই যাচ্ছিল। মূলত তাকে থামানোর উদ্দেশ্যে ইয়ামিন ফোন হাতে নিল। হ্যালো। নিচ থেকে দাঁড়ান বলল, স্যার সেদিন একটা ম্যাডাম এসেছিলেন যে উনি আজ আবার এসেছেন, বলছেন খুব জরুরি দরকার। যেন মান্তাসা থেকে নিস্তার পাওয়ার একটা বাহানা খুঁজে পেলে হঠাৎ চট করেই বলল, ঠিক আছে, তুমি তাকে ভেতরে এনে বসো, আমি আসছি। ফোন রাখতেই মান্তাসা প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ তুমি? মাত্র 30 মিনিটে এই সম্পূর্ণ অপরিচিত মেয়েটি তাকে তুমি বলে সম্বোধন করতে শুরু করেছে, যেন তা 30 বছরের বিয়ে করা বউ। ইয়ামিন অস্বস্তি ঠেকিয়ে বলল, নিচে আমার সাথে দেখা করতে একজন ভিজিটর এসেছে। ছেলে নাকি মেয়ে? ইয়ামিন ধৈর্য নিয়ে জবাব দিল, গিয়ে দেখতে হবে। অশুষি হাত ভাঁজ করে বসে আছে, অপেক্ষায় পা নাড়ছে। তার অদ্ভুত স্বভাব হলেও উত্তেজিত অথবা দুশ্চিন্তিত অবস্থায় অনবরত পা নাড়ানো। তাকে বাগানের সোফায় বসতে দেওয়া হয়েছে।
এই জায়গাটা বেশ সুন্দর। বৃষ্টি হলে এই সোফাগুলো কি সরিয়ে ফেলা হয় কে জানে। আজকে আকাশ ঝকঝকে পরিষ্কার। এখানে বসে কফি খেতে দারুণ লাগার কথা। ঠান্ডা বাতাস চারিদিকে, ফুলের গন্ধে মোমো করছে। যদিও ঐশীর এই মুহূর্তে এসব ভালো লাগছে না। পেছন থেকে একটা নিরেট কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। ঐশী উঠে দাঁড়িয়ে গেল। পেছন ফিরে ইয়ামিনকে দেখে সে সামান্য অপ্রস্তুত হলো। ইয়ামিন বিস্মিত কণ্ঠে বলল, আরে আপনি? সেদিন তাহলে আপনি এসেছিলেন? ঐশী বিব্রত ভঙ্গিতে গায়ের ওড়না ঠিক করতে লাগলো। তার হঠাৎ নার্ভাস লাগছে, কেন বুঝতেই পারছে না। ইয়ামিন কাছে এসে খুব আন্তরিক ভঙ্গিতে বলল, বসুন প্লিজ। এই কথা বলে সে নিজেই বসলো। ফুরফুরে মেজাজ নিয়ে বলল, তারপর হঠাৎ কি মনে করে? সেদিন তো বলেছিলেন আমার মতো সেলিব্রিটিদের নাকি আপনি ভাও দেন না, তো আজ হঠাৎ আমাকে এত পাত্তা, একদম বাড়িতে চলে এসেছেন। কি লাগবে, অটোগ্রাফ নাকি সেলফি? ইচ্ছে করে ফোরন কাটলো ইয়ামিন। ঐশী চল শক্ত করে বলল, আপনি খুব ভালো করেই জানেন আমি কেন এসেছি, অযথা নাটক করবেন না। মানে কেন এসেছেন আপনি? ঐশী সরু দৃষ্টিতে তাকালো, রাগে কচকচ করে বলতে লাগলো, শ্রীমঙ্গলে আপনি আমার পোর্ট্রেট আঁকতে চেয়েছিলেন, কিন্তু আমি অনুমতি দিইনি। ব্যাপারটা এখানেই শেষ হওয়ার কথা ছিল, অথচ আপনি কি করলেন? এর 10 দিন পরেই নিজের পেন্টিংয়ে আমার মুখ বসিয়ে দিলেন আপনি। আপনার মুখ আমার পেইন্টিংয়ে বসিয়েছি মানে? একদম অস্বীকার করবেন না, আপনার পেন্টিংয়ের পুকুরে সাঁতার কাটা ওই মেয়েটার মুখের সাথে আমার মুখের সম্পূর্ণ মিল আছে। সবাই মিল পেয়েছে, আমার বন্ধুরাও একই কথা বলেছে। আপনার যদি সাহস থাকে তাহলে নিয়ে আসুন ওই পেন্টিং, এখনই প্রমাণ দিচ্ছি আমি। মান্তাসা ততক্ষণে বাগানে হাজির হয়েছে। তারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছে তার থেকে একটু দূরে মান্তাসা দাঁড়ালো। খুব কৌশল করে সে কথা শোনার চেষ্টা করছে। ইয়ামিন ব্যাপারটা টের পেতেই উঠে দাঁড়িয়ে গেল। ঐশী কাছাকাছি এসে কয়েক মুহূর্ত চুপ থেকে হঠাৎ বলে উঠল, প্রমাণ লাগবে না, ওটা আপনারই পেইন্টিং। ঐশী অগ্নিশর্মার রূপ ধারণ করলো মুহূর্তেই। চিবিয়ে চিবিয়ে বলল, আপনি এত বড় একটা কাজ কি করে করতে পারলেন, তাও আমার অনুমতি ছাড়া? কেন করলেন আপনি এটা? কারণ ভালোবাসি। ইয়ামিন সাবলীল ভঙ্গিতে বলল, কি? ঐশীর চোয়াল ছুলে পড়ল, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসবে। ইয়ামিন কাছে এসে তার হতভম্ব চেহারাটা সময় নিয়ে দেখল। তারপর চিবুক ধরে মুখটা উপরে তুলে বলল, প্রথম দেখাতে আমি প্রেমে পড়ে গেছি। ভালোবাসি তোমাকে, বলতে পারো লাভ এট ফার্স্ট সাইট বা হোয়াট এভার। মেলোডি আর লিরিক্স ছাড়া যেমন গান কল্পনা করা যায় না, তেমন তোমাকে ছাড়া আমি অন্য কারো মুখ কল্পনা করতে পারি না। তুমি আমার রং তুলির একমাত্র চিত্ররূপসী। ঐশী হতচকিত, গলায় জামার বেঁধে গেল শব্দ। এর মধ্যেই ইয়ামিন তার ডান গালে খুব আলতো করে একটা চুমু দিয়ে ফেলল। ঐশী তখন বিস্ময়ে হিচকি ওঠার উপক্রম। হৃদয়ে আশ্চর্য অনুভূতিদের হিড়িক পড়ে গেছে। বড় বড় চোখে সে তাকিয়ে নির্নিমেষ। এদিকে মান্তাসা এসব দেখে রেগে রেগে ঘরের দিকে চলে যাচ্ছে। ইয়ামিন তার যাওয়া পর্যন্ত অপেক্ষা করলো। সে পুরোপুরি চোখের আড়াল হতে ঐশীকে ছেড়ে 3 হাত দূরে সরে দাঁড়ালো। ইয়ামিন তীব্র অস্বস্তিতে আমতা আমতা করে বলল, সরি, কিন্তু আমি হেল্পলেস। এটা আমি বাধ্য হয়ে। ইয়ামিন তার সম্পূর্ণ কথা শেষ করতে পারল না। একজন গৃহপরিচারক ট্রেতে করে 2 কাপ কফি নিয়ে এসেছিল। সেখান থেকে একটা কাপ তুলে ঐশী শটান করে ইয়ামিনের মুখে ছুঁড়ে মারল। যন্ত্রণায় কাতরে উঠল ইয়ামিন। পুড়ে গেল তার গ্রীবাদেশ থেকে বক্ষস্থল। ঐশী নিজের ডান গালটা মুছে খড়খড়ে শুকনো গলায় উচ্চারণ করল, স্কাউন্ড্রেল। সে আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দ্রুত পায়ে বাইরে চলে এলো। গাড়িতে উঠেই হাত দিয়ে বারবার নিজের গাল টলতে লাগলো, যেন গালের চামড়া তুলে ফেললেও মেজাজ ঠান্ডা হবে না। হঠাৎ মোবাইল বেজে উঠল। জ্যোতির নাম্বার ভেসে উঠছে স্ক্রিনে। ঐশী কাপা হাতে ফোন রিসিভ করলো। ওই পাশ থেকে জ্যোতি প্রবল আগ্রহ নিয়ে শুধালো, কি রে, আজকেও নাকি তুই গেছিস? ঢুকতে দিয়েছে ভেতরে? ঐশী অস্ফুট স্বরে আওড়ায়। ওটা। জ্যোতি উত্তেজিত হয়ে বলল, রিয়েলি? কি হলো তারপর? ইয়ামিন ইব্রাহিমের সাথে দেখা হলো? রাগে ক্ষোভে ঐশীর চোখ ফেটে তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। জ্যোতি কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। তুমুল কণ্ঠে জিজ্ঞেস করেই বলল, ওনাকে পেইন্টিং এর ব্যাপারে প্রশ্ন করেছিস? কিছু বলেছে? কপট রাগ নিয়ে ঐশী বলল, আমারই পেন্টিং ছিল। কি, সিরিয়াসলি?
উনি বলেছেন উনি নাকি আমাকে ভালোবাসেন, সেজন্য আবার ছবি এঁকেছেন। আমার মুখ ছাড়া অন্য মুখ নাকি কল্পনাও করতে পারে না, এসব বলে আমার গালে চুমু দিয়েছেন। শেষ কথা বলার সময় শশীর কণ্ঠ নিভে এলো। গালে হাত রাখলো সে পুনরায়। আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখলো। ওদিকে জ্যোতি হাসতে হাসতে ভেঙে পড়ছে, রুদ্ধ কণ্ঠে বলল, তারপর এই ঘটনা কি ঘুমিয়ে স্বপ্ন দেখেছিস নাকি জেগে থেকেই? শশী প্রত্যুত্তর করলো না। সে বুঝতে পারলো জ্যোতি তার কথা ফাজলামি ভেবে উড়িয়ে দিয়েছে, বিশ্বাস করেনি মোটেও। তাছাড়া এটা বিশ্বাসযোগ্য কোনো ঘটনাও নয়। কিন্তু শশী তার চোখের পানি সামলাতেই পারছে না। ফিসফিস করে সে ইয়ামিনকে অভিশাপ দিল, বদমাস, তোর ঠোঁট পুড়ে যাক, জিভ ঝলসে যাক তোর। সকালে নরম রোদ সাদা পর্দা করে উকি দিয়েছে। ঘরে ডিম লাইটটা তখনও জ্বলছে। ঘড়িতে 7:30 বাজে। উষ্ণতা ঘরে ঢুকেই দেখলেও শশী এখনো ঘুমে বিভোর। অথচ প্রতিদিন এই সময়ে সে গোসলে ঢুকে যায়, ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হতে থাকে। আজ তো তার ক্লাসও আছে, তাহলে এখনো বিছানায় লেপ্টে কেন? উষ্ণতা জানালার কাছে গিয়ে পর্দা সরিয়ে দিতেই স্বচ্ছ কাচ ভেদ করে হুড়মুড়িয়ে অতি বেগুনি রশ্মি ছড়িয়ে পড়ল ঘরময়। রোদের তীব্র উত্তাপ শশী মুখশ্রী স্পর্শ করতেই চোখ মুখ কুচকে অন্যদিকে ফিরল সে। উষ্ণতা ডিম লাইট নিভিয়ে পড়ল। উঠে পড় লক্ষ্মীটি, ভার্সিটি যেতে হবে না? এখনো ঘুমিয়ে আছিস যে? শশী বিড়বিড় করে বলল, যাব না আমি ভার্সিটি। বোনের উত্তর শুনে অবাক হলে উষ্ণতা। গতকাল সে এক কথা বলেছে, দুদিন ধরে মেয়েটা কি যেন হয়েছে, সারাক্ষণ ভূতের মতো থম মেরে থাকে। তাকে কোনো প্রশ্ন করলেও জবাব দেয় না। মিনিট দুয়েক পর থতমত খেয়ে তাকায়, যেন সে এই জগতে নেই, হারিয়ে গেছি ভিন্ন দুনিয়ায়। উষ্ণতা বোনের মতিগতি কিছুই বুঝতে পারছে না। ডাইনিং এ গিয়ে দেখলো বাবা ছেলে ব্রেকফাস্ট করতে বসে গেছে। তৃষান যত্নের সাথে ছেলেকে খাইয়ে দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। মিনমিন করে বলছে, এত বড় ছেলে এখনো গুছিয়ে খাওয়াটা শিখলো না। উষ্ণতা চোখ মুখ গম্ভীর করে রান্নাঘরে ঢুকলো। তৃষান বলল, আজকে আমাকে একটু আগে বের হতে হবে, তবে ওকে স্কুলে নিয়ে যেতে পারবে না? উষ্ণতা কথার জবাব দিল না। রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল, সেটাও তৃষ্ণাকে নিয়ে। আজকাল তৃষ্ণার অবাধ্যতা অনেক বেড়ে গেছে। তৃষান প্রায় 1 মাসের মতো বিদেশ ছিল। গতকালই সে ফিরেছে, আর ছেলের অদ্ভুত আচরণ দেখে ক্ষিপ্ত হয়েছে। পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ মোবাইলে ভিডিও গেম খেলা তৃষ্ণার কাছে নেশার মতো। রাতে তৃষ্ণা তাকে বলেছে ফোন রেখে ঘুমাতে যেতে। তৃষ্ণা মুখ শক্ত করে বলেছে। রেগে তৃষান ছেলেকে এমন এক থাপ্পড় দিয়েছে যে মুখ থেকে রক্ত বের হয়ে গেছে। উষ্ণতা খুবই রেগে আছে ব্যাপারটা নিয়ে। এখন পর্যন্ত সে তৃষানের সাথে একটা কথাও বলেনি। তৃষান যে কথা বলার চেষ্টা করেনি তা নয়, নানান বাহানায় সে কথা বলতে চাইছে, কিন্তু উষ্ণতা পাত্তাই দিচ্ছে না। শশী চোখ কচলে বিছানা থেকে নামলো। আর ঘুমিয়ে কাজ নেই, সবার দেহেই একটা নির্দিষ্ট বায়োলজিক্যাল ক্লক কাজ করে। সে যে সময় প্রতিদিন ঘুম ভেঙে যায়, চেষ্টা করলেও সেই সময়ের পর আর ঘুমানো সম্ভব হয় না। শশী বাথরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিল। তারপর ব্রেকফাস্ট করতে ডাইনিংয়ে এলো। তৃষান তখন বের হচ্ছিল। শশী হাসি মুখে বলল, গুড মর্নিং ভাইয়া। তৃষান বলল, গুড মর্নিং, ভালো হয়েছে তোমার সাথে দেখা হলো। তুমি কখন বের হবে উৎস? শশী ভেবেছিল আজ ইউনিভার্সিটি যাবে না। হঠাৎ মেজাজ পরিবর্তন হয়েছে, বলল, এই তো একটু পর। ঠিক আছে, এই টাকাটা রাখো। তৃষান কয়েকটা 1000 টাকা নোট বাড়িয়ে দিল। শশী অবাক হয়ে বলল, কিসের জন্য? তোমার আপু বলেছিল থোবাটা কি দরকার। শশী উষ্ণতার দিকে চাইল। উষ্ণতা নিজের কাজে ব্যস্ত থাকার ভান করে আছে। এদিকে সে তাকাচ্ছে না, অর্থাৎ তৃষানের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে তার নেই। শশী টাকাটা হাতে নিয়ে বলল, থ্যাঙ্কস। তৃষান বলল, শুনলাম তুমি নাকি গাড়ি নিয়ে একা বের হও। ব্যাপারটা কিন্তু ঠিক না। ড্রাইভিংটা তোমাকে শেখানো হয়েছিল সেফটির জন্য, তার মানে এই না যে একা একা চলাফেরা করবে। বাসেটে পর্যন্ত ঠিক আছে, কিন্তু দূরে কোথাও গেলে অবশ্যই আহমদকে সাথে নিয়ে যাও। শশী মৃদু হেসে বলল, ঠিক আছে। তৃষান ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, বাবা আসি। তৃষ্ণা আইসক্রিম বারে কামড় দিয়ে আনন্দিত গলায় বলল, বাই।
রাতে মার খাওয়ার নিয়েই বাবার সাথে অভিমানের কথা আইসক্রিম পেতেই মেমালেও ভুলে গেছে সে। আইসক্রিম দিয়ে ছেলেকে সামলানো গেলেও ছেলের মাকে এখনো সামলানো যায়নি। সে অ্যাটম বোমের মতো ফুলে আছে। ত্রিশান যাওয়ার আগে নরম গলায় বলল। উষ্ণতা তাকালোও না। অশুষি নিজের ঘরে এসে তৈরি হয়ে নিল। হাতের টাকাগুলো গুনে দেখলেও 7,000 আছে, অথচ সে চেয়েছিল মাত্র 4,000 টাকা। হ্যাঁ, এটা ঠিক যে অশুষি কখনো অপ্রয়োজনীয় খরচ করে না, কিন্তু ত্রিশান তাকে প্রয়োজনের চেয়ে বেশি হাত খরচ দিয়ে রাখে। মুখ ফুটিয়ে কিছু চাওয়ার আগে সামনে এনে হাজির করে। কসমেটিক্স, মেকআপ, জামাকাপড়, এক কথায় তার কখন কি লাগবে সবই ত্রিশানের মুখস্থ। গত জন্মদিনে অশুষিকে একটা লেটেস্ট মডেলের আইফোন কিনে দিয়েছে সে। মাত্র 8 বছর বয়সে বাবা হারিয়েছে অশুষি, কিন্তু কখনো বাবার অভাব উপলব্ধি করেনি। মাথার উপর বিশাল বটবৃক্ষের ছায়া হয়ে ত্রিশান দাঁড়িয়েছিল সবসময়। বলতে কি, অশুষি নিজের আপন বোনের থেকেও দুলাভাইকে বেশি ভালোবাসে। তার আফসোস হয় মাঝে মাঝে, এই মানুষটা কেন তার আপন ভাই হলো না। অবশ্য আপন ভাই না হয়েও সে যা করেছে কোনো ভাইও তা করে না। গাড়ি নিয়ে আজও অশুষি একাই বের হয়েছে। প্রথমে ভার্সিটি পথে এগুলোও হঠাৎ করে মন বদলে গেল। গাড়ি ঘুরিয়ে যেতে লাগলো গাজীপুরের দিকে। মিসেস শিমলা খুবই আশাহত বোধ করছেন। আর কিছুদিন পর তার একমাত্র ছেলে ভিন দেশে পাড়ি জমাবে আবারও, অথচ তিনি চাইছেন ছেলেকে নিজের কাছে রাখতে। সেজন্যই বিয়ের ব্যবস্থা করেছিলেন। প্রথমে তো সব ঠিকই ছিল, মান্তাসহ ইয়ামিন বলতে পাগল। তাহলে হঠাৎ করে কি এমন হলেও যে সে কান্নাকাটি করে বিয়ে ভেঙে দিল? সে বলেছিল ওই ইয়ামিনের নাকি গার্লফ্রেন্ড আছে, সেই মেয়েকে নাকি তার চোখের সামনেই ইয়ামিন চুমু দিয়েছে। ব্যাপারটা ইয়ামিনকে জিজ্ঞেস করতেই সে পুরোপুরি অস্বীকার করলো। তাছাড়া এমন কিছু হলে কি মিসেস শিমলা নিজে জানতেন না? কই, ইয়ামিন তো তাকে কখনো কিছু বলেনি। মান্তাসা তাহলে মিথ্যে অভিযোগ কেন দিচ্ছে তার ছেলের নামে? তবে যা হয় ভালোর জন্যই হয়। বিয়ের পাত্রী হচ্ছে পাবলিক বাসের মতো, প্রথমটা গেলে পরটা আসবে। শিমলা দ্বিতীয় আরেকজনকেও ঠিক করে ফেলেছেন। মান্তাসা থেকে 10 গুণ সুন্দরী। ইয়ামিনের যোগ্য পাত্রী, উঁচু বংশীয়, শিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা। কিন্তু দুশ্চিন্তা একটাই, ইয়ামিন এবার রাজি হবে তো? শিমলা খুব ভয়ে ভয়ে পাত্রীর ছবি নিয়ে ছেলের ঘরে ঢুকলেন। নিঝুম নীরের কাছাকাছি এসেই গাড়ি থামায় অশুষি। এই জায়গায় সে কেন এসেছে তার উত্তর নিজেও জানে না। তার খুব ছটফট লাগছিল। এইখানে আসার পর মন শান্ত হয়েছে। আরো শান্তি লাগতো যদি ওই সিঙ্গার ব্যাটার গালে দুটো চর মারা যেত। বাট আজ তো একটা বদ 2 দিন ধরে অশুষির মাথায় একদম জেকে বসে আছে। কারণে অকারণে অশুষি বিরক্ত হচ্ছে। সে কিছুতেই ভুলতে পারছে না কথাগুলো। কানে কাছে ধ্রিম ধ্রিম করে বেজেই যাচ্ছে। কারণ ভালোবাসি। তুমি আমার রং তোলের একমাত্র চিত্র রূপসী। উফ, অশুষি নিজের কান চেপে ধরে। সে আর ভাবতেই চায় না। রাতে সে ঘুমাতেও পারছে না। দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাপারটা কারোর সাথে শেয়ার করা যাচ্ছে না। কেউ বিশ্বাসই করবে না। জ্যোতি তো হেসেই উড়িয়ে দিয়েছিল। অশুষি নিজের গালে হাত রেখে স্বগুপ্তি করে। হেট ইউ ইয়ামিন ইব্রাহিম, আমার সাথে অসভ্যতার শাস্তি আপনাকে পেতে হবে। বাইট ইট। ইয়ামিন ঠোঁট উল্টে ছবিটির দিকে চেয়ে থাকে কতক্ষণ। চশমা পরিহিত একটি মেয়েকে দেখা যাচ্ছে। গায়ের রং ধবধবে ফর্সা হওয়ায় চোখে নিচের কালো দাগ নজরে পড়ছে। ইয়ামিনের সুন্দরী নারী মুখের লোভ নেই। সে মায়ের ভদ্র ছেলে। মা যদি তার জন্য রূপকথার রাক্ষসীকেও তুলে আনে, তাও সে অনায়াসে বিয়ে করতে রাজি হয়ে যাবে। কারণ মাকে সে কষ্ট দিতে চায় না। ছোট থেকে এই পর্যন্ত সে কখনো মায়ের কথা শুনেনি। সবসময় নিজের মর্জি মতোই চলেছে। কাউকে তোয়াক্কাই করেনি। শিমলাও ছেলেকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এছাড়া উপায়ও ছিল না। কিন্তু ইয়ামিন এখন বুঝতে পারে মা তার জন্য জীবনে কত ইম্পর্টেন্ট। সে শপথ নিয়েছে তার মায়ের অবাধ্য হবে না। শিমলা আগ্রহ নিয়ে বললেন, বাবা বিশ্বাস কর, এই মেয়েটাই তোর জন্য পারফেক্ট। ডাক্তারি পড়ছে, MBBS দিয়েছে, রেজাল্ট আউট হলেই MD-তে ভর্তি হয়ে যাবে। উফ, আমার তো ভাবতেই খুশি লাগছে যে ডাক্তার বৌমা পাবো। ইয়ামিন মায়ের পাগলামি দেখে হাসলো। এক হাতে মাকে জড়িয়ে ধরে বলল, তোমার খুশিতে আমার খুশি মা। ছেলের সম্মতি পেয়ে মিসেস শিমলার আনন্দ যেন আর ধরে না। তিনি আপ্লুত গলায় বললেন, আমার লক্ষ্মী সোনা,
আজকে আমি তোদের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করছি। দাঁড়া, মেয়ে তো পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, বাসায় মনে হয় আসতে চাইবে না। রেস্টুরেন্টে দেখা কর। এই না বললে এমবিবিএ পাশ করেছে, পরীক্ষার পরেও আবার পড়াশোনা নিয়ে কিসের ব্যস্ততা? আরে ডাক্তারদের কি পড়াশোনার কোনো শেষ আছে? দাঁড়া, আমি ফোন করে দেখছি। মেয়েটির নাম ফাবিহা। ফাবিহার সাথে ইয়ামিনের অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড হয় লাঞ্চ আওয়ারে। সে দুপুরে 1টায় বাড়ি থেকে বের হয়। অনমকে বলেছিল গাড়ি বের করে রাখতে। অনম জানায় নিচে সে গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ইয়ামিন মোবাইল স্ক্রল করতে করতে মেন গেট পার হয়ে সামনে যেই গাড়ি পায় সেটাতেই উঠে পড়ে। সাথে সাথে ঐশী তার শীত দ্বারায় শীতল স্রোত অনুভব করলো। আয়ুষী চালে সুইটের সাথে হেলান দিয়ে বসেছিল সে। কফি রঙের শার্ট, কালো জিন্স, চোখে সানগ্লাস, হাতে ব্র্যান্ডের ঘড়ি আর গায়ে পারফিউমের সুবাস মাখা ইয়ামিনকে দেখে মেরুদণ্ড শটান হয়ে যায় তার। ইয়ামিন নির্বিকার চিত্তে বলল, এখান থেকে উত্তরা যেতে কতক্ষণ সময় লাগবে? প্রশ্নটা করে সামনে তাকাতেই সে হকচকিয়ে যায়। সামনে আয়নায় দেখতে পায় একটা কোমল মুখশ্রী। বড় বড় দুটি কাজল কালো চোখ তার দিকে নির্নিমেষ চেয়ে আছে। ঐশীর গায়ে হলুদ চুড়িদার, খোলা চুল পিঠময় ছড়ানো, কানে ঝুমকো, মুখে হালকা সাজ, কপালে ছোট্ট টিপ। তাকে দেখতেই বরাবরের মতো খুব অ্যাস্থেটিক লাগছে। ইয়ামিনের কথা বন্ধ হয়ে যায়, চোখের পলক থেমে যায়, কিছু সময় নীরবতা বয়ে যায়। হঠাৎ ইয়ামিন হতভম্ব স্বরে প্রশ্ন ছুড়ল, আপনি এখানে কি করছেন? ঐশী বিন্দুমাত্র বিচলিত না হয়ে আয়নার দিকে চেয়ে স্পষ্ট গলায় বলল, এই প্রশ্নটা তো আমার করার কথা, আপনি আমার গাড়িতে কি করছেন? ইয়ামিন এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারল গাড়িটা তার নয়। একটু অপ্রস্তুত হয়ে বলল, ও সরি। পর মুহূর্তে আবারও বিস্ময় নিয়ে শুধালো, কিন্তু আপনি আমার বাড়ির সামনে কি করছেন? ঐশী পর্যদুস্ত হামতামতা করে বলল, এখান দিয়ে যাচ্ছিলাম আমি, আমার একটা আত্মীয়ের বাসায় দিকে। ইয়ামিন তার বিব্রত মুখ পরক করে ভ্রু নাচিয়ে বলল, কিন্তু আপনি তো থেমেছিলেন, তাও একদম আমার বাড়ির গেটের সামনে। ঐশী আয়না থেকে চোখ সরিয়ে নিল। ইয়ামিনের তীক্ষ্ণ প্রশ্নবাণে জর্জরিত হয়ে বলল, আমার কপাল এতই খারাপ যে এই জায়গাতে এসে ব্রেকটা থেমেছে, কি করব আমি? তাই নাকি? দেখি তাহলে। এই কথা বলেই ইয়ামিন গাড়ি থেকে নেমে সামনে এলো। ঐশীর দিকে ঝুঁকে তাকে সরতে ইশারা করলো। সে আগে অনেকটা সরে গিয়েছিল, এবার আরেকটু সরতে ইয়ামিন ফট করে তার ড্রাইভিং সিটে বসে পড়ল। আরে কি করছেন? দেখছি আপনার ব্রেকে কি সমস্যা। ঐশী বিমূঢ় হয়ে বলল। এই কথা বলেই গাড়ি স্টার্ট দিতে লাগলো সে। ঐশী তেজ নিয়ে বলল, দেখতে হবে না, আপনি কি মেকানিক নাকি? মেকানিক না হলেও অ্যাটলিস্ট বেসিকটা তো বুঝবো। তার কথা শেষ হওয়ার আগে গাড়ি অনুগতিতে চলতে শুরু করলো। ঐশী মুখ ফ্যাকাশে রূপ ধারণ করলো। ইয়ামিন দুই চোখ বড় করে অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আরে বাহ, গাড়ি তো ফুল স্পিডে চলছে, আমি হাত লাগাতে সেরে গেল নাকি? ঐশী তীক্ষ্ণ চোখে তাকালো। ইয়ামিন স্টিয়ারিং ঘুরিয়ে ড্রাইভিং শুরু করেছে। হঠাৎ সে খেকিয়ে উঠল, কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আমার গাড়ি থেকে নামুন। ইয়ামিনের ফোন বেজে উঠল। সে ঐশীর কথা জবাব না দিয়ে ফোন রিসিভ করলো। হ্যালো। ওই পাশ থেকে অনম বলল, স্যার আমি নিচে দাঁড়িয়ে আছি, আপনি কখন নামবেন? তোমার আর দাঁড়ানোর প্রয়োজন নেই, চলে যাও অনম, আমি বেরিয়ে গেছি। কিন্তু স্যার আমি তো দেখলাম না। ইয়ামিন ফোন রেখে দিল। ঐশী রাগে তীব্র আওয়াজে বলল, আপনি কি আমার সাথে মজা নিচ্ছেন? এক্ষুনি গাড়ি থামান, নইলে কিন্তু আমি চিৎকার করবো, আপনাকে পুলিশে দিব, আমি বলে দিলাম। ইয়ামিন তার শার্টের বোতাম খুলে বলল, দেখুন কি অবস্থা করেছেন আমার, পুলিশে তো আপনাকে দেওয়া উচিত। ঐশী দেখলো উজ্জ্বল তাকে কাজের দাগ গাঢ় হয়ে ফুটে আছে, গরম কফি ছুঁড়ে মারার ফল। সে রোষ নিয়ে বলল, এটা তো খুবই সামান্য, আপনি আমার সাথে যেটা করেছেন সেই জন্য যে আমি এখন আপনাকে খুন করে ফেলিনি সেটাই আপনার ভাগ্য। কেন, আমি কি অপরাধ করেছি? ভালোবাসার কথা বলে নিশ্চয়ই অপরাধ না? আপনি কি কখনো কাউকে ভালোবাসেনি মিস? এখনো তো আপনার নামটাই জানা হলো না। ঐশী চমকে তাকালো। ভালোবাসা শব্দটা শুনেই পুনরায় চোয়াল শক্ত হয়ে এলো তার। চোখে মুখে রক্তিম আভা। কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে উঠল, লামিয়া ইমরোজ। বাহ, সুন্দর নাম ইমরোজ। ছোট্ট করে কি ডাকা যায়? রোজ।
অবশ্য আপনি রোজের মতোই বিউটিফুল। আপাতমস্তক জ্বলে উঠল সুশীল। রাগে কটমটে দৃষ্টিতে বলল, লজ্জা করে না ফ্লার্ট করতে? আপনার মতো একজন গ্রেট সিঙ্গার র্যান্ডমলি মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়, ব্যাপারটা কতটা লজ্জাজনক বুঝতে পারছেন আপনি? ছি। ইয়ামিন বিনয়ী ভঙ্গিতে বলল, দেখুন, আপনি আমার উপর রেগে গেছেন সেটা বুঝতে পারছি, কিন্তু আমি মোটেও ইন্টেনশনালি আপনার সাথে ওই দিন মিসবিহেভটা করিনি। তাহলে কেন করেছেন? আমাকে আপনার কি মনে হয়? ইনফ্যাক্ট নিজেকে আপনি কি মনে করেন? যা খুশি যখন যা ইচ্ছা তাই করবেন আপনি, আর কেউ আপনাকে কিচ্ছু বলবে না? সবাইকে কি নিজের কেনা সম্পত্তি মনে করেন নাকি আপনি? হ্যাঁ শুনুন, আপনার জন্য হাজারটা মেয়ে পাগল হতে পারে, কিন্তু আমি অন্যদের মতো না। ইয়ামিন দীর্ঘশ্বাস টেনে বলল, কাম ডাউন। আস্তে কথা বললেও আমি শুনতে পাই, তাছাড়া ননস্টপ এত জোরে কথা বলতে বলতে তো আপনি হাঁপিয়ে যাচ্ছেন। প্রচন্ড ক্রোধে সুশীল মাথা ফনফন করতে লাগলো। সে কণ্ঠে ছাঁচ নিয়ে বলল, আমার গাড়ি থেকে বের হন, নয়তো খারাপ হবে বলে দিলাম। ইয়ামিন দৃঢ় গলায় বলল, আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে, সেখানে আমাকে ড্রপ করে দিন, আমি চলে যাব, কিন্তু এতটুকু সময় আমাকে সহ্য করুন প্লিজ। আপনাকে আবার গাড়িতেই কেন যেতে হবে? পৃথিবীতে অসংখ্য গাড়ি আছে। যে কারণে অসংখ্য জায়গা থাকতেও আমার বাড়ির সামনে আপনার ব্রেক থামে, সেই একই কারণে পৃথিবীতে অসংখ্য গাড়ি থাকলেও আপনার গাড়িতে আমাকে যেতে হবে। মানে? সে দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ইয়ামিন বলল, আপনি কি এক্সপ্লেনেশন চান না রোজ? সেদিনের কথাগুলো আদৌ সত্যি নাকি মিথ্যা তা জানতে চান না? অশুষি অস্বস্তি নিয়ে বলল, আমায় রোজ ডাকবেন না আপনি, আর আপনার কথা সত্যি হোক বা মিথ্যা হোক তাতে আমার কিছুই যায় আসে না। তবুও আমি বলতে চাচ্ছি। আমি শুনতে চাই না। অশুষি নিজের কান চেপে ধরল। ইয়ামিন তোয়াক্কা না করেই বলতে লাগলো মান্তাসার ঘটনা। অশুষি সবকিছু শোনার পর চোখ ছোট করে শুধালো, আমি কেন এইসব বিশ্বাস করবো? এগুলো যে সত্যি তার প্রমাণ কি? তাহলে আপনি কি বিশ্বাস করতে চাইছেন? এগুলো সব মিথ্যা আর আমি আপনাকে ভালোবাসি, এটাই সত্যি? অশুষি থতমত খেল। ইয়ামিন হেসে ফেলল। সরি, কিন্তু এটাই সত্যি। অ্যান্ড থ্যাংক গড যে আপনি সেদিন এসেছিলেন, নয়তো আমি অনেক বড় বিপদে পড়তে যাচ্ছিলাম, আর মায়ের কথা অগ্রাহ্য করাও সম্ভব ছিল না। অশুষি তাচ্ছিল্য স্বরে বলল, আপনাকে দেখে একদম বোঝা যায় না যে আপনি এমন মামাস ভয় টাইপ ছেলে। তারপর একটু থেমে পুনরায় বলল, কিন্তু আপনি আমার পেন্টিং কেন এঁকেছেন সেটা এক্সপ্লেনেশন এখনো দিতে পারেননি আপনি। আমি ভ্রু কুঁচকে বলল, ওটা আপনার কেন? ওটা আপনার পেন্টিং হতে যাবে কেন? নিজেকে এত প্রেশাস কেন ভাবছেন? অশুষি হতবিহ্বল হলো। লোকটা কি তাকে কোনোভাবে অপমান করার চেষ্টা করছে? হঠাৎ গাড়ি থামালো একটা উঁচু ভবনের সামনে। ইয়ামিন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওটা আপনি ছিলেন না, আমার কল্পনার কেউ ছিল, যার বাস্তবে আসলে কোনো অস্তিত্বই নেই। আর যদি কোনোভাবে আপনার সাথে মিলেই যায় তাহলে পুরো ব্যাপারটা কোইন্সিডেন্ট। সেজন্য আমি সরি। যাই হোক, আমার গন্তব্য এসে গেছে। থ্যাঙ্কস ফর দ্য লিফট। ইয়ামিন নেমে যাওয়ার সময় দেখলেও গাড়ির কাছের সামনে ছোট্ট ট্রি প্ল্যান্টে অশুষির আইডি কার্ড ঝুলছে। লামিয়া ইমরোজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। ইয়ামিন কিছুক্ষণ কার্ডের দিকে চেয়ে থেকে বলল, আসি, বাই। অশুষি কোনো কথাই বলে না। ইয়ামিন গাড়ি থেকে নেমে যায়। বিশাল বড় একটা রেস্টুরেন্টের সামনে, খুব নিরিবিলি ধরনের। এমন জায়গায় কিসের জরুরি অ্যাপয়েন্টমেন্ট? কোনো সেলিব্রিটি আসেনি তো? কৌতূহল দামাতে না পেরে অশুষিও নামে। একটু সাত পাঁচ ভেবে ভেতরে ঢুকে কয়েকজন ওয়েটার তাকে ওয়েলকাম জানায়, বসার জন্য সুন্দর জায়গা দেখিয়ে দেয়, কিন্তু অশুষি বসে না। সে আশেপাশে চোখ বুলিয়ে দোতলায় চলে যায়। ইয়ামিনকে সেখানেই পাওয়া যায়। কোনো একটা সোফায় আংশি ভঙ্গিতে বসে আছে, মুখে মাস্ক, চোখে সানগ্লাস। এসব নিশ্চয়ই নিরাপত্তার জন্য, নয়তো ভক্তরা এসে ঘিরে ধরবে। তার সাথে একটা মেয়েকেও দেখা যায়। মেয়েটির গায়ে নীল কুর্তি, গলায় সাদা স্কার্ফ, চোখে চশমা, বেশ স্মার্ট দেখতে। দুজন দূরত্ব বজায় রেখে বসে আছে, কিন্তু মেয়েটার মুখ দেখে মনে হলেও একটু লজ্জা পাচ্ছে। অশুষি বুঝতে বেশি সময় লাগে না ইয়ামিন ইব্রাহিম ডেটিংয়ে এসেছেন। ও মাই গড, ব্যাপারটা যদি কোনোভাবে ফাঁস করা যায় তাহলে কেমন হবে? লুকিয়ে লুকিয়ে ডেট করছেন ইয়ামিন ইব্রাহিম। সেই রকম রসালো সংবাদ সোশ্যাল মিডিয়া তোলপাড় করার জন্য যথেষ্ট। অশুষি লুকিয়ে ঝটপট কয়টা ছবি তুলে নেয়। তার মধ্যে অদ্ভুত উত্তেজনা কাজ করছে। এবার সে প্রতিশোধ নিতে পারবে।
কিন্তু সে জানে না মজার ছলে সে যে কাজটি করতে যাচ্ছে তার জন্যই একদিন বিরাট আফসোস করতে হবে তাকে। কোলাহলপূর্ণ দুপুরবেলা রোদের উত্তাপে খড়খড়ে হয়ে আছে পিচঢালা কংক্রিটের রাস্তা। ইয়ামিন একটা রেকর্ডিং শেষ করে বাড়ি ফিরেছিল। সামনের বেজায় ভিড় মানুষের। আশেপাশে কোনো উৎসব চলছে নাকি? বেশিরভাগ রমণীদের শাড়ি পরে হাঁটতে দেখা যাচ্ছে। হঠাৎ একটা জায়গায় নজর আটকে যায়। ইয়ামিন ড্রাইভারের উদ্দেশ্যে বলল, গাড়ি থামাও। হইচইয়ের মধ্যে গাড়ি থামতেই ইয়ামিন মুখে মাস্ক লাগিয়ে দ্রুত বের হয়। উদ্গ্রীব চোখে এদিক সেদিক খুঁজতে থাকে কাঙ্ক্ষিত মুখটি। তাকে খুব চিন্তিত দেখায়। এদিকে মুখে মাস্ক থাকা সত্ত্বেও মানুষটাকে চিনে ফেলেছে। একদম চিৎকার করে উঠল। নিমেষেই ভিড় জমে যায় রাস্তায়। অনম একা হাতে সামলাতে পারে না পাবলিককে। বাধ্য হয়ে কয়েকজনকে সেলফি আর অটোগ্রাফ দিতেই হয়। তারপর গাড়িতে উঠে রীতিমতো পালিয়ে আসে তারা। অনম ধকল সামনে প্রশ্ন করলো, স্যার আপনি এমন ক্রাউডের মধ্যে কেন নামতে গেলেন? ইয়ামিন বলতে পারে না। সিটে মাথা এলিয়ে চুপ করে থাকে। তার মনে হয়েছিল সে ঐশীকে দেখেছে, কিন্তু তাকে খুঁজে না পেয়ে হতাশ লাগছে। কেন লাগছে? নিঝুম নিরে গাড়ি প্রবেশ করতেই দারোয়ান গেট খুলে দেয়। লম্বা করে সালাম দেয়। ইয়ামিন কালো কাজ নামিয়ে ইশারায় তাকে ডাকে। কাচুমুচু ভঙ্গিতে এগিয়ে আসে দারোয়ান। আজকে কেউ এসেছিল? দারোয়ান কিছু বুঝতে না পেরে পাল্টা প্রশ্ন করলো, কে আসবে স্যার? ইয়ামিন ইতস্তত মুখে জানতে চাইলেও কোনো মেয়ে? দারোয়ান একটু অবাক হয়, ভেবেচিন্তে উত্তর দেয়, স্যার বুঝতে পারছি না, কোন মেয়ে? ওই তো দুবার যে এসেছিল। দারুণ বোকার মতো তাকিয়ে থাকে। অনম তাদের মাঝে বা হাত ঝুঁকিয়ে বলল, ওই কর্নারের ম্যাডামের কথা বলছেন নাকি স্যার? ইয়ামিন চোখ ছোট ছোট করে তাকালো। পেইন্টিং এর ম্যাডাম মানে? অনম একটু লাজুক হেসে হাত দিয়ে স্কয়ার শেপ দেখিয়ে বলল, যার পেইন্টিং একে আপনি দেওয়ালে ঝুলিয়ে রেখেছেন, সিলেটের সেই ম্যাডাম। ইয়ামিনের দৃষ্টি গরম হয়ে আসে। অনম থেমে যায়, মলিন মুখে বলে, সরি স্যার। পার্কিং এর কাছে গাড়ি থামে। ইয়ামিন ভেতরে ঢুকে যায়। ঘরে গিয়ে এসিটা ছেড়ে একটু বসতেই শিমলা কফি নিয়ে হাজির হন। ইয়ামিন মৃদু হেসে বলল, মা এসো। শিমলা স্নেহমাখা কণ্ঠে বললেন, তোর জন্য আজকে মালাই কোফতা রান্না করেছি, সাথে নারিকেলি পোলাও। ইয়ামিন অভিযোগের স্বরে বলল, প্রতিদিনের রিচ ফুড খাওয়াচ্ছ মা, এসব কি স্বাস্থ্যের জন্য ভালো? মায়ের আদরের কথা না ভেবে তুই স্বাস্থ্য নিয়ে চিন্তা করছিস? কি হবে এত ফিট থেকে? তাছাড়া একটু স্বাস্থ্য না হলে ভালোও লাগে না। একে তো লম্বা, তার উপর এমন রোগা হয়েছিস যে দেখতে বাঁশের মতন লাগে। তোর বয়সী ছেলেরা কত নাদুস নুদুস হয়। ইয়ামিন হেসে বলল, তুমি কি আমাকে ভুঁড়ি বানানোর পরামর্শ দিচ্ছ মা? শিমলা দম্ভপূর্ণ কণ্ঠে বললেন, আমার ছেলেকে ভুঁড়ি সহ হ্যান্ডসাম লাগবে। কফিটা নে। ইয়ামিন কফিতে চুমুক দিতে শিমলা আগ্রহ করে বললেন, ফায়া ফোন করেছিল, ও বাড়িতে আসতে চায়। তুই কখন ফ্রি আছিস? সময় বুঝে ওকে আসতে বলবো। ইয়ামিন অবাক হয়ে বলল, ফায়াকে? ফাবিয়া, ওর ডাক নাম ফায়া। ইয়ামিন আরো বিভ্রান্ত হয়ে বলল, ফাবিয়াটাই বাবার কে? শিমলার মুখ অন্ধকার হয়ে যায়। আশ্চর্য কণ্ঠে বললেন, ও মা, ফাবিয়াকে চিনতে পারছিস না? সেদিন যে দেখা করতে গেলি ওই মেয়েটা। ইয়ামিনে মাত্রই মনে পড়ে। সাথে সাথে একটা অস্বচ্ছন্দময় অনুভূতি ভেতর থেকে জাপটে ধরে থাকে। মেয়েটির কথা সে বেমানুম ভুলে বসেছিল। শিমলা ছেলের পরিবর্তন লক্ষ্য করে শুধালেন, ফায়াকে তোর কেমন লেগেছে বাবা? কিছুও তো বললি না সেদিন। ইয়ামিন ঠোঁট উল্টে বলল, নাথিং স্পেশাল। মেয়েটা খুব কম কথা বলে। শিমলা অসন্তুষ্ট হয়ে বললেন, মান্তাসা কথা বেশি বলতো সেটা না হয় বুঝলাম। তুই নীরবতা পছন্দ করিস, তাই ওকে পছন্দ করিসনি। কিন্তু ফায়ার মধ্যে সমস্যা কি? এ তো ফুটফুট করলে তোর জন্য মেয়ে কীভাবে খুঁজবো আমি? সবার মধ্যেই কিছু না কিছু দোষ বের করে ফেলছিস। একেবারে নিখুঁত তো কোনো মেয়েই হয় না। নিখুঁত শব্দটা কর্ণগোচর হতেই ইয়ামিনের মনের দর্পণে ভেসে ওঠে ঐশীর চমৎকার মুখ।
পরপর পেন্টিংয়ের দিকে নজর যায়। হঠাৎ সে খেয়াল করে চিত্ররূপসীর সাথে ওই মেয়েটির অস্বাভাবিক মিল। মেয়েটি মিথ্যা বলেনি, তবে তাহলে কি তার নিজেরই কোথাও ভুল হচ্ছে? সে বিভ্রান্ত বোধ করে। শিমলা আবারও প্রশ্ন করল, পায়াকে আসতে বলবো বাবা? ইয়ামিন অন্যমনস্ক গলায় বলল, তোমার ইচ্ছা হলে বলো। শিমলা ভীষণ খুশি হয়ে গেলেন। রুম থেকে বের হওয়ার আগে বললেন, হো, একটা কথা বলতেই ভুলে গেছি। প্রিয়ন্তী ফোন করেছিল, তার বিয়ের দাওয়াত করলো আমাদের। নেক্সট মান্থে সুইজারল্যান্ডে যাচ্ছি আমরা। তুই শিডিউল ফিক্স করে রাখ, আমি কিন্তু কোনো বাহানা শুনবো না। ইয়ামিন হাসি মুখে বলল, প্রিয়ন্তী আপু বিয়ে করছে তাহলে? ছেলে কি করে? তোর ছোট ভাই, মানে মিউজিশিয়ান। বয়সে প্রিয়র থেকে 2 বছরের জুনিয়র। তাও ভালো মনের মতন ছেলে যে পেয়েছে, এটাই বড় কথা। আল্লাহর কাছে শুক্রিয়া। শিমলা বের হতেই ইয়ামিনের মাথায় অন্য চিন্তা ভর করে। প্রিয়ন্তীর বিয়ে মানে তো সেখানে উষ্ণতা মিস আর তৃষানও থাকবে। যেহেতু প্রিয়ন্তীর সম্পর্কে তৃষানের সৎ বোন, আর তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো, তাহলে তো বিরাট সমস্যা হয়ে যায়। 9 বছর আগে ইয়ামিন উষ্ণতাকে কথা দিয়েছিল, যতদিন বেঁচে থাকবে জীবনে কখনো তার মুখোমুখি হবে না। সে নিজের কথা রাখবে, তাই সুইজারল্যান্ড সে যাবে না। সন্ধ্যা থেকে টিপ টিপ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি শীত নামানোর বৃষ্টি। দুপুরে উত্তপ্ত পরিবেশ সন্ধে ক্ষণাতেই হিমরূপ ধারণ করেছে। তৃষান অফিস থেকে ফিরেছে বড় লাল গোলাপের বুকেট নিয়ে, সাথে কিছু চকলেট। ফুল মায়ের জন্য, চকলেট ছেলের জন্য। উষ্ণতা সারাদিন ফোন ধরেনি। ভাগ্য সুপ্রসন্ন হলে লাল গোলাপের তোড়া দেখি তার রাগ কমে যাওয়ার কথা। তৃষান এর মধ্যে একটা ছোট্ট নোটও লিখেছে, যা খুবই ব্যক্তিগত। কালো রঙের কাগজে সাদা কালিতে লেখা, আর হবে না জান। দুটি জানালায় হেলান দিয়ে বৃষ্টি দেখছে। অশির ঘরের জানালাটা বেশ বড়। বাইরে তাকালেই খোলা আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্য নজরে পড়ে। বৃষ্টির কারণে একটা স্নিগ্ধ গন্ধ ছড়িয়ে আছে পরিবেশে, যা মন ভালো করার জন্য যথেষ্ট। কিন্তু জ্যোতির মন ভালো নেই। তার রাগে রীতিমতো কান্না পাচ্ছে। অশিশি সেদিকে চেয়ে মহা বিরক্তি নিয়ে বলল, আচ্ছা, তোর সমস্যাটা কোথায় জ্যোতি? এরকম সিলি মেটার নিয়ে তুই ড্রামা করছিস? ইতি বলল, বিরহে শুকিয়ে যাচ্ছে বেচারি। জ্যোতি মুখ গোমরা করে বলল, এইটা কোনো কথা হলো? রাজপুত্রের মতো ছেলেটা, সে কিনা ডেট করছে এক চুন্নির সাথে। অশিশি হেসে ফেলল, এবার চোখ বড় বড় করে বলল, ইয়ামিন ইব্রাহিম যদি মিস ওয়ার্ল্ডের সাথেও ডেট করে, তবুও তো তোর কাছে তাকে চুন্নির মতো লাগবে। জ্যোতি ঠোঁট উল্টে বলল, ঠিকই বলেছিস, তার পাশে আমি কাউকে সহ্য করতে পারবো না, নেভার। আর এই মেয়েটাকে তো একদমই না। অশিশির মোবাইলে ইতিমধ্যে সবাই ছবিগুলো দেখে নিয়েছে। ইয়ামিনের মুখ তেমন স্পষ্ট নয়, তবে তার শারীরিক গঠন আর চোখ দুটো দেখে নিঃসন্দেহে চিনে ফেলা যায়। ফাবিহার মুখ পুরোপুরি স্পষ্ট, যদিও জ্যোতির ভাষায় সে চুন্নি, কিন্তু প্রীতি বলল, মেয়েটা ভালোই দেখতে। শম্পা দ্বিমত পোষণ করলো, এতটাও ভালো না যে ইয়ামিন ইব্রাহিমের গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেওয়া যায়। অবশ্য আমার মনে হয় এখানে কোনো ঘাপলা আছে। ওরা এত দূরে বসে আছে কেন? প্রেম করলে তো মানুষ ক্লোজলি বসে, তাই না? জ্যোতি উৎফুল্ল কণ্ঠে বলল, এক্স্যাক্টলি। তার মানে এটা ওর প্রেমিকা নয়, আল্লাহ বাঁচিয়েছে। অশিশি ধমক মেরে বলল, চুপ কর। ওরা কি পাবলিক রেস্টুরেন্টেও সাপটাসাপটি করবে নাকি? আজব। আমি নিশ্চিত ওরা ডেট করেছে। মেয়েটার মুখের হাসি দেখেছিস? জ্যোতি আক্ষেপ নিয়ে বলল, হাসবেই তো, হাজারো মেয়ের ক্রাশকে পটিয়ে প্রেম করছে, এখন তো তারই হাসার সময়। অশিশি ফিস ফিস করে বলল, আমি একটা ট্রাস্টেড সোর্স খুঁজছি যে ব্যাপারটা নিয়ে নিউজ করতে পারবে। আমি চাই নিউজটা রাতারাতি ভাইরাল হোক। এই শম্পা তোরাপুর দুলাভাইটা সাংবাদিক। শম্পা রেগে বলল, আপুর দুলাভাই না, আমার দুলাভাই, আপুর হাজবেন্ড। উপস্থিত সবাই হেসে ফেল। অশিশি বলল, আই মিস্টেক, তোর দুলাভাই। তিনি কি এই ছবিগুলো নিয়ে নিউজ করতে পারবে? আমি কথা বলে দেখব, তুই ছবিগুলো আমাকে দিয়ে রাখ। জ্যোতি মন খারাপ করে বলল, কাজটা কি ঠিক হচ্ছে অশু? ইয়ামিন ইব্রাহিম তোকে বিশ্বাস করেছিল বলে তোর গাড়িতে উঠেছে, আর তুই এভাবে পেছন থেকে বেচারা পিঠে ছুরি বসাবি? লোকটা আমাদের কিভাবে অপমান করলো ভুলে গেছিস তুই?
প্রথমে আমাদের বাড়িতে ঢুকতে দেয়নি, দ্বিতীয়বার অসভ্যের মতো আবার কিস করেছে। জ্যোতি মুখ গোছ করে বলল, সবকিছুর পেছনে তো লজিক ছিল। তুই কি অপরিচিত কাউকে বাড়িতে ঢুকতে দিবি? আর সেকেন্ড কাজটা উনি করেছিলেন মাকে কষ্ট না দিয়ে বিয়ে ভাঙার জন্য। অবশ্য তোর জায়গায় যদি উনি আমাকে ভালোবাসি বলে কেস করতেন, আমি তো খুশিতে হার্ট অ্যাটাক করতাম। এই জন্যই তোকে করেনি। প্রীতি টিপ্পনি কাটলো। অশিসি হেসে বলল, এই ঘটনা ভাইরাল হলে ইয়ামিন ইব্রাহিমের তেমন ক্ষতি হবে না, বরং আমি একটু শান্তি পাবো। প্লিজ আমাকে এই শান্তিটা পেতে দে। দরজা ঠেলে ভেতরে ঢুকলো তৃষ্ণা। মিষ্টি গলায় ডাকলো। প্রীতি নাক কুচকে শুধালো, এন্ডস জিনিসটা কি? অশিসি বলল, আমি শিখিয়েছি। খালামণি ডাকলে কেমন জানি বুড়ি বুড়ি লাগে নিজেকে, আর আন্টি ডাকটাও ঠিক তেমন পছন্দ হয়নি আমার, তাই স্মার্টলি অ্যান্ডস। এদিকে আয় বাবা, আমার কাছে বস। তৃষ্ণা একদম অশিসির কোলের উপরে উঠে বসলো। অশিসি বলল, কিরে পটলা, তোকে চকলেট কে দিয়েছে? পাপা, আমি পাপার মাম্মামের ঘরে কি দেখেছি জানো? জ্যোতি গালে হাত রেখে আদরে গলায় বলল, কি দেখেছো তুমি? তৃষ্ণার চোখে দুষ্টুমি, ঠোঁট টিপে হেসে বলল, পাপা মাম্মামকে পাপ্পি দিচ্ছিল। আমাকে দেখে পাপা ধমক দিয়ে বলেছে, এখানে কি যাও। আমি চলে আসার ভান করে আবার উকি দিয়েছি। তখন দেখি পাপা মামামকে জড়িয়ে ধরেছে। আর অশিসি এই পর্যায়ে তৃষ্ণার মুখ চেপে ধরল। শম্পা উচ্চ গলায় বলল, ওরে বিছুরে, আর বলিস না, পাকটা হচ্ছে দিন দিন। তৃষ্ণা নিজের মুখ থেকে অশিসির হাত সরিয়ে বলল, বাবা আমাকে বলেছে নক করে ঘরে ঢুকতে। আমি নক না করে ঢুকেছিলাম। কেন ঢুকেছিস? তোকে তো মারা উচিত। এই জন্যই আপু এত জলদি তোর রুম আলাদা করেছে। এখন বুঝলাম আমি। প্রীতি জিজ্ঞেস করলো, আচ্ছা, তোদের না বিয়ের প্রোগ্রামে সুইজারল্যান্ড যাওয়ার কথা, কবে যাচ্ছিস? অশিসির উজ্জ্বল মুখ লাল হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, যাওয়া হচ্ছে না রে। জ্যোতি জানতে চায়, কার বিয়ে? অশিসি জবাব দেয়, কৃষণ ভাইয়ার সৎ বোন প্রিয়ন্তী আপু। জ্যোতি বলল, ও, ওনার সাথে তো তোদের বেশ ভালো সম্পর্ক না রে? এই প্রথম আমি কোনো সৎ ভাই বোনের মধ্যে এত সুন্দর সম্পর্ক দেখেছি। ব্যাপারটা দারুণ। অশিসি গর্ব করে বলল, আমার প্রিয়ন্তী আপু আর কৃষণ ভাইয়ার দুজনেই খুব ভালো লাগে। তাদের মধ্যে মধুর সম্পর্ক থাকবে, এটাই তো স্বাভাবিক। শম্পা বলল, আচ্ছা তাহলে যাওয়া হচ্ছে না কেন? তুই না কত এক্সাইটেড ছিলে, শপিং টপিং করলি? অশিসি দুঃখ ভারাক্রান্ত গলায় বলল, উষ্ণতা প্রেগনেন্ট, মায়ের শরীর ভালো নেই, তারা না গেলে আমি কিভাবে যাব? মাঝখান থেকে তৃষ্ণা বলে উঠল, দাদুন আর আহমেদ আঙ্কেল তো যাচ্ছে। তোর দাদুন যাচ্ছে? অশিসি বেশ অবাক হলো। দাদুন তো ফুফসের মা। ফুফস কি নিজের মাকে ছাড়া বিয়ে করবে? তুমি কি নানাকে ছাড়া বিয়ে করবে? এই কথা অশিসির মাথায় আগে আসেনি। আর কেউ না গেলেও ডোনা অবশ্যই যাবেন। তার প্রিয়ন্তী যেমন মা ভক্ত মেয়ে, সে নিশ্চয়ই মাকে ছাড়া বিয়ে করবে না। প্রীতি চোখ মুখ কুচকে বলল, এই ফুপোসটা কি জিনিস? তৃষ্ণা বলল, প্রিয়ন্তী ফুপিকে আমি ফুপস ডাকি। এটা আমার অ্যান্স, ওটা আমার ফুপস। তার বলার ধরন দেখে সবাই হেসে ফেলল। অশিসি রেগে বলল, তাহলে আমি কি দোষ করেছি? আমিও যেতে চাই। তৃষ্ণা গম্ভীর মুখে বলল, তুমি যেতে পারবে না। পাপা বলেছে সুন্দরী মেয়েদের গার্ডিয়ান ছাড়া বিদেশ বিভুঁইয়ে পাঠাতে হয় না। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। জ্যোতি আদর করে তার গাল টিপে বলল, গাপ্পু একটা। এতে তৃষ্ণা এমনভাবে তাকালো যেন খুব বিরক্ত হয়েছে। অশিসি আকুতি নিয়ে বলল, প্লিজ আমার লক্ষ্মী পোটলাটা তোর পাপাকে রাজি করা, যাতে আমাকেও যেতে দেয়। তৃষ্ণা এতক্ষণ অশিসির কোলে শুয়েছিল। এবার উঠে হাত ভাঁজ করে বলল, ওকে, কিন্তু কাজটা করলে আমি কি পাবো? জ্যোতি চোখ বড় বড় করে বলল, বাপরে, এ তো দেখছি পুরোই চালবাজ। আগে নিজের হিসাব ক্লিয়ার করে নিচ্ছে। অশিসি মুচকি এসে বলল, যদি তোর পাপাকে রাজি করাতে পারিস তাহলে আমার ফোনে 2 ঘন্টা গেমস খেলতে পারবি।
তৃষ্ণা ঠোঁট উল্টে বলল, মাত্র 2 ঘন্টা। অশোষী তার গাল টিপে বলল, আচ্ছা ঠিক আছে, 3 ঘন্টা খেলিস টাব্বু। শুধু গেমস খেলতে দিলে হবে না, আমাকেও সুইজারল্যান্ড নিতে হবে। অশোষীর পিলে চমকে উঠল। পাগল, এত দূর তোর মা তোকে যেতে দিবে? দিবে না, কারণ আমাকে ওখানে দেখার কেউ নেই। আমার 3 বেলা খাবার খেতে মনে থাকে না, কেউ গল্প না শোনালে ঘুম আসে না। মামাম না থাকলে এসব কে করবে? সেটাই তো, কে করবে? তুমি তুমি যদি বলো এইসব তুমি করবে, তাহলে পাপাও তোমাকে যেতে দিবে। মানে আমি না গেলে তোমারও যাওয়া হচ্ছে না। যদি আমি যাই তাহলে আমাকে দেখে রাখার জন্য আয়া হিসেবে তুমিও যেতে পারবে। পাপাকে রাজি করানো ইজি হবে। বলো, ডিল ফাইনাল? তৃষ্ণা হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল। তার ভাব দেখে মনে হলো কোনো অভিজ্ঞ ব্যবসায়ী গাম্ভীর্য নিয়ে ক্লায়েন্টের সাথে লেনদেন করছে। অশোষী তার যুক্তি শুনে নির্বাক হয়ে বলল, বাপের মতো বিজনেস শিখেছিস তাই না? প্রফিট ছাড়া কিচ্ছু বুঝিস না, পোটলা একটা। ডিল তাহলে ফাইনাল। এই কথা শুনে তৃষ্ণা চকলেট খেতে খেতে ঘর থেকে বের হয়ে যায়। এইটুকু ছেলের অ্যাটিটিউড দেখে সবাই হতবাক হয়ে হাসতে থাকে। বোঝাই যায় অশোষীর বান্ধবীরা তৃষ্ণার কথাবার্তায় বেশ মজা পেয়েছে। আহমেদ তৃষানের খুব বিশ্বস্ত সহচর। সে প্রায় 10 বছর ধরে তৃষানের সঙ্গে আছে। ব্যবসার কাজে বিদেশ গেলে তৃষান প্রায় আহমেদের কাছে পরিবারের দায়িত্ব দিয়ে যায়। সে আহমেদকে পুরোপুরি ভরসা করে, তাই নিজের মাকে তার সাথে পাঠাতেও দ্বিধান্বিত হয়নি। এদিকে তৃষ্ণা বায়না করছে সেও যাবে। এই কথা শুনে তৃষান প্রথমে ছেলেকে একটা ধমক দিল। তৃষ্ণা এই নিয়ে মন খারাপ করে বসে আছে। উষ্ণতাও রেগে গেছে। অবশেষে হার মেনে তৃষান ছেলেকে বোঝাতে এলো, বাবা তুমি এত দূরে মাম্মানকে ছাড়া কিভাবে থাকবে? দাদুনের বয়স হয়েছে, সে কি তোমার পিছনে দৌড়াতে পারবে? জানি কত তো টায়ার্ড হয়ে যাবে। এবার দাদুন একা যাক, আমরা গতবারের মতো নেক্সট টাইম সবাই একসাথে ট্যুরে যাব। তৃষ্ণা নরম গলায় বলল, তাহলে আমার সাথে অ্যান্সকেও যেতে বললো। অ্যান্টস কেন যাবে? আমাকে দেখে রাখার জন্য যাবে। তৃষান রেগে যেতে নিচ্ছিল, কিন্তু উষ্ণতা ছেলের বুদ্ধি খুব পছন্দ হলো। সে বলল, এটা ভালো আইডিয়া। ইস্যু তো যাওয়ার জন্য কত শপিং টপিং করলো, মাঝখান থেকে যেতে পারবে না বলে মেয়েটার মন খারাপ, কাউকে বলতেও পারছে না। তৃষান রুক্ষ গলায় বলল, আমি গেলেও একটা কথা ছিল, আহমেদের সাথে ওকে কিভাবে পাঠাই? তোমার মা যেতে পারলে আমার বোনের যেতে অসুবিধা হতায়। ফ্লাইটের টিকিট নিয়ে ভয় পাচ্ছ নাকি? সমস্যা নেই, টিকিটের টাকা আমি দিব। এইবার তৃষান পর্যদুস্ত। সে সব সহ্য করতে পারবে, কিন্তু কৃপণতার তকমা সহ্য করতে পারবে না। নিমরাজি হয়ে বলল, সবার টিকিটের টাকা আমি দেব। ওষু যেতে চাইলে যাবে, কিন্তু ছেলের কিছু হলে পরে আমাকে দোষ দিতে পারবে না। আমার ছেলের কিছুই হবে না, সবাই ওকে দেখে রাখবেন। তাছাড়া আমার লায়ন একাই 100, তাই না বাবা? তৃষ্ণা খুশি হয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ইউ আর দ্য বেস্ট মাম্মা। পাবিহা মেয়েটা শান্ত হলেও বেশ গুছিয়ে কথা বলে, বুদ্ধিমতীও বটে। তবুও ইয়ামিন তার প্রতি আগ্রহ অনুভব করছে না। এটিকে জানার বা চেনার কোনো উৎসাহ তার মধ্যে নেই। পাবিহা দেয়ালের দিকে চেয়ে বলল, দারুণ একটা পেন্টিং। আচ্ছা, আপনি কি মানুষকে সামনে বসিয়ে তার পোর্ট্রেট আঁকেন? ইয়ামিন একটু অপ্রস্তুত হলো। সে হ্যাঁ বললে যদি পাবিহা নিজের পোর্ট্রেট এঁকে দেওয়ার অনুরোধ করে। আপাতত সেই ইচ্ছে তার নেই, তাই বলল, না, এখনো এতটা দক্ষ হইনি। পাবিহা ইয়ামিনের কথা শুনিয়ে অবাক হয়। যে এত সুন্দর পেন্টিং আঁকতে পারে সে দক্ষ নয়, এটা কেমন কথা? ইয়ামিন যে মিথ্যে বলছে তা চট করে বুঝে যায় পাবিহা, কিন্তু সে মিথ্যা কেন বলছে সেটা বুঝতে পারে না। সেটার মধ্যে রহস্য আছে, তাকে পুরোপুরি বুঝতে হয়তো সময় লাগবে খুব। পাবিহা বলল, কখনো ভাবিনি আপনাকে সামনাসামনি দেখব। আপনার সাথে আমার বিয়ে ঠিক হবে, পুরো ব্যাপারটাই স্বপ্নের মতো লাগছে। ইয়ামিন মৃদু হাসল। পাবিহা ভায়োলিনের দিকে চেয়ে বলল,
আপনি ভায়োলিনটা খুব চমৎকার বাজান, একটু শোনাবেন প্লিজ, আমার শুনতে ইচ্ছে করছে। ইয়ামিন ভদ্রতার খাতিরে ভায়োলিন হাতে নিল। এ ছেড়ে তবুও বিরস মুখে বাজাতে লাগলো। পাভিয়া মুগ্ধ চোখে দেখছে। ভায়োলিনের সুরের চেয়েও সে বেশি বিমোহিত হচ্ছে ইয়ামিনে। মানুষ এত সুন্দর হয়। মিসেস শিমলা ঘরে ঢুকলেন, তার হাতে মোবাইল। তিনি পায়ের দিকে চেয়ে বললেন, তোর জন্য ডিজার্ট করেছি, এসো খাবে। ইয়ামিনের দিকে চেয়ে বলল, বাকিটা পরে শুনবো। ইয়ামিন আন্তরিক হেসে সম্মতি জানালো। মেয়েটা বের হতেই শিমলা মোবাইল এগিয়ে দিয়ে বলল, প্রিয় লাইনে আছে, কথা বলো। আরে মা। ওই পাশ থেকে প্রিয়ন্তী চেঁচিয়ে উঠল, তোর আপু মরে গেছে ইডিয়েট। চাচির কাছে এসব কি শুনলাম? তুই নাকি আমার বিয়েতে আসবি না? এটা কেমন কথা? তুই না এলে তো বিয়েই হবে না। গান কে গাইবে শুনি? ভায়োলিন কে বাজাবে? ইয়ামিন মনমরা কণ্ঠে বলল, শুনেছি তোমার ফিয়ান্সে মিউজিশিয়ান, সে না হয় ভায়োলিন বাজাবে। একটা চর দেব, আমার বর যতই মিউজিশিয়ান হোক, সে নিজের বিয়েতে বসে ভায়োলিন বাজাবে নাকি ছাগল? আমি শ্বশুর বাড়িতে কত বড় মুখ করে তোর প্রশংসা করেছি। তুই না এলে আমার মান সম্মান কিছু থাকবে? দেখ তুই আসবি ব্যাস, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। ইয়ামিন ভাবলেশীন গলায় বলল, আমি আসতে পারবো না আপু, প্লিজ ডোন্ট। তাছাড়া নেক্সট মান্থ আমার শিডিউল অনেক বিজি। খুব বিজি হয়েছিস তাই না? আমাকে ব্যস্ততা দেখাস? তোর বিজি শিডিউল দিয়ে আমি কি করব? আর এত বড় সিঙ্গার হয়ে নাম কামিয়ে লাভটা কি যদি নিজের কাজিনের বিয়েতেই গান গাইতে না পারিস? ইয়ামিন দীর্ঘশ্বাস গোপন করল। সে তার সমস্যাটা প্রিয়ন্তীকে বোঝাতে পারছে না। প্রিয়ন্তী হঠাৎ গলা নরম করে বলল, তুই কি উষ্ণতার জন্য আসতে চাইছিস না? বিব্রত হলো ইয়ামিন। আশ্বস্তি নিয়ে বলল, সেরকম কিছু না। প্রিয়ন্তী শান্ত গলায় বলল, উষ্ণতা আসছে না প্রোগ্রামে, সে অসুস্থ। তৃষানও আসছে না, তুই নিশ্চিন্তে চলে আয়। ইয়ামিন চুপ রইল। এই কথার পর সাথে সাথে রাজি হওয়া যায় না, তাহলে প্রিয়ন্তী বুঝে ফেলবে যে আসল সমস্যা এটাই ছিল। কিরে আসবি তো? ইয়ামিন ক্ষীণ কণ্ঠে বলল, দেখি না, তোকে আসতেই হবে। তুই হচ্ছিস চিফ গেস্ট, তোকে ছাড়া প্রোগ্রাম জমবেই না। আজকে ভার্সিটির ফাংশনে শশী নীল শাড়ি পরেছে। তাকে নীল রঙে বরাবরই খুব মানায়। মায়ের ভাষায় নীল শাড়ি পরলেই তাকে লাগে নীল অপরাজিতা ফুল। শশী সেজে গুজে মঞ্চে উঠেছে। সে রবীন্দ্রনাথের একটা কবিতা আবৃত্তি করেছে। তার কবিতা শুনে অভিভূত হয়েছে শ্রোতারা। ইদানিং গান কবিতার প্রতি খুব ঝোঁক তৈরি হয়েছে তার। কারণে অকারণে হারমোনিয়াম নিয়ে বসে পড়ে। গুগল ঘেটে বিভিন্ন গানের লিরিক্স অনুশীলন করে। তার ভায়োলিন বাজানোরও শখ হয়েছে। সে চিন্তা করছে সুইজারল্যান্ড থেকে ফিরেই একটা ভায়োলিন কিনবে। গত রাতে স্বপ্ন দেখেছে ইয়ামিন ইব্রাহিম তাকে ভায়োলিন বাজানো শেখাচ্ছে। কি অদ্ভুত স্বপ্ন! মাথাটা মনে হয় পুরোপুরিই গেছে। বন্ধুদের সাথে আড্ডা শেষে শশী বের হয়েছে দুপুর 2টায়। মেন রাস্তা পার হয়ে গাড়িতে উঠবে ঠিক সেই সময় পেছন থেকে ডাকলো প্রীতম। শশী সামান্য চমকালো, অতঃপর পানসে মুখে শুধালো, কিছু বলবি? লিফট লাগবে, বাস পাচ্ছি না আমি। শশী আশ্চর্য হয়ে ভ্রুজরা কুঞ্চিত করলো। তুই আমার কাছে লিফট চাইছিস? কিন্তু তোর বাসা আর আমার বাসা তো বিপরীত দিকে। আমি ডিরেক্ট বাসায় যাচ্ছি না, অন্য একটা জায়গা যাচ্ছি, তোদের ওই দিকেই। ঠিক আছে, আয় তাহলে। শশী ড্রাইভিং সিটে বসলো। প্রীতম বসলো তার পাশে। আজকাল সে আশেপাশে থাকলে শশী অস্বস্তি বোধ করে, কিন্তু ব্যাপারটা সে কাটাতে চায়। বন্ধুত্ব নষ্ট করার ইচ্ছে তার নেই। শশী সহজ স্বাভাবিক ভঙ্গিতে বলল, কোথায় যাচ্ছিস? দুঃসম্পর্কে এক মামার বাসায়। শুনলাম তুই নাকি সুইজারল্যান্ড যাচ্ছিস। শশী হেসে মাথা নাড়ল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ নাকি সুইজারল্যান্ড? 2 বছর আগেও একবার গিয়েছিলাম। সুন্দর তো বটেই, মনোমুগ্ধকর। কবে ফিরবি? বলতে পারছি না, কমপক্ষে 10-12 দিন তো লাগবেই। আর কেউ যাচ্ছে? আমি, তৃষ্ণা, ডোনান্টি আর আহমেদ ভাইও যাবে। তৃষান ভাই যেহেতু যাচ্ছে না, তাই বিশ্বাসযোগ্য কাউকে পাঠাচ্ছে আমাদের সাথে। ফ্লাইট কখন তোদের? কেন জানতে চাইছিস? ভাবছি তোকে বিদায় জানাতে এয়ারপোর্টে আসবো। দরকার নেই, তৃষান ভাইও থাকবে এয়ারপোর্টে। কথাটা বলার পর শশী কেমন বিব্রত হলো।
আসলে সে প্রীতমের মুখোমুখি হতে চায় না খুব বেশি। আগে ঘন্টার পর ঘন্টা অবিরাম গল্প করতো তারা, অথচ এখন কত মেপে মেপে কথা বলতে হয়। প্রীতমের অনুভূতি জানার পর থেকে শশীর মধ্যে একটা অপরাধবোধ তৈরি হয়েছে। প্রীতম কিছুক্ষণ চুপ থেকে বলল, রাখ এখানে। শশী বিস্ময় নিয়ে বলল, কেন? মাঝ রাস্তায় নেমে কি করবি? এখানেই নামবো আমি। শশী গাড়ি থামিয়ে দিল। প্রীতম বের হওয়ার আগে বলল, আমি নিজেকে তৈরি করবো অসু। যতদিন না তোর যোগ্য হতে পারছি ততদিন তোর সামনে আর আসবো না। ভালো থাকিস। প্রীতম বের হয়ে যায়। শশী কিছু বলতে পারে না। হঠাৎ শব্দটা গলার কাছে জমাট বেঁধে যায়। কেমন একটা বিষণ্ণবোধ আঁকড়ে ধরে ভেতর থেকে। প্রীতম কি ভাবছে? সে যোগ্যতার কথা কেন বলল? আর্থিকভাবে শশীদের অবস্থান উচ্চবিত্ত, আর প্রীতম মধ্যবিত্ত বলে কি হীনমন্যতায় ভুগছে? ভাবছে সামাজিক অবস্থানের পার্থক্যের কারণে শশী তার প্রেম প্রত্যাখ্যান করছে। কিন্তু সত্যিটা হলো শশী মন থেকে কখনো প্রীতমের জন্য ভালোবাসা অনুভব করেনি। মিসেস শিমলা সুইজারল্যান্ড পাঠিয়ে প্যারিসে চলে গেছে। মিসেস শিমলাকে সুইজারল্যান্ড পাঠিয়ে প্যারিসে চলে এসেছে ইয়ামিন। এখানে তার গুরুত্বপূর্ণ কাজ আছে। যাবতীয় সব কাজকর্ম সেরে একেবারে বিয়ের আগের দিন উপস্থিত হবে সুইজারল্যান্ডে। আপাতত সুপারস্টার ইউভান শেখের সাথে 3 দিন যাবৎ একটা রেডিসনে অবস্থান করছে। ইউভান শেখের নতুন মুভি কিছু গানের দৃশ্যের শুটিং হবে প্যারিসে। অতঃপর তারা সুইজারল্যান্ডেও যাবে, সেখানে হবে সিনেমার শুটিং। ইয়ামিন সেই মুভির গানে কণ্ঠ মেলাবে। তাছাড়া তার নিজেরও কয়েকটা প্রয়োজনীয় শ্যুট আছে সিনেমার। ডিরেক্টর আরমান জোহার এখনও উপস্থিত হননি বলেই শুটিং শুরু করা যাচ্ছে না। মিউজিক ডিরেক্টর আমল খান আজ সকালে প্যারিসে ল্যান্ড করবেন বলে কথা দিয়েছেন। ইয়ামিন খুবই সমস্যায় পড়ে গেছে। ইউভান শেখের মতো কঠোর রুটিন মেনে চলা মানুষ জীবনে খুব কমই দেখেছে সে। 10টার মধ্যে শুয়ে পড়বেন তিনি, সূর্যোদয়ের আগে বিছানা ছেড়ে উঠবেন। ভোরের মধ্যে তিনি সমুদ্রে চলে যাবেন। শীতকাল হওয়ায় পানিতে নামছেন না। গরম হলে 1.5 ঘন্টা সমুদ্রে সুইমিং করতেন। তার সঙ্গে পাশাপাশি রুমে থাকার সুবাদে একই নিয়ম অনুসরণ করতে হচ্ছে ইয়ামিনকেও। সে প্রতিদিন ভোরে 10 কিলোমিটার জগিং করে ক্লান্ত হয়ে যায়। জগিং সেরে ফিরে আবারও ওয়ার্কআউট করতে হয়। মনে মনে সে শান্তি অনুভব করছে এই ভেবে যে এখন গ্রীষ্মকাল নয়, তাহলে 1.5 ঘন্টা তাকে সুইমিংও করতে হতো। কি ভয়ঙ্কর ব্যাপার! ব্রেকফাস্টে তাদের খেতে হচ্ছে তেতো নিম পাতা আর পালং শাকের স্মুদি। দুপুরে সালাদ ছাড়া অন্য কিছু না। এলো চিকেন পাওয়া গেলেও সেটা বয়েলড, একেবারে স্বাদহীন। হালকা ব্ল্যাক পেপার মিশিয়ে খেতে হয়। ভদ্রতা খাতিরেই ইয়ামিন সব করছে যা সুপারস্টার করছেন। তিনি তার 40 বছরের জীবনে কখনো মদ খাননি। দেখতে এখনও তাকে 28 বছরের যুবক মনে হয়। তার ফিটনেস দেখে যে কেউ বয়স সম্পর্কে দ্বিধান্বিত হবে এবং একই সাথে ঈর্ষান্বিত হবে। ইয়ামিন সপ্তাহে অন্তত একবার মদ খেয়েই থাকে। সিগারেট তার প্রতিদিনের অভ্যাস। আজ 3 দিন ধরে সিগারেট খেতে না পারায় তার মন কিঞ্চিত বিক্ষিপ্ত। ঘড়িতে সকাল 8টা বাজছে। বিমান উড্ডয়নের উপযোগী সময় 9:15। তারা ইন্ডিগো এয়ারলাইন্স থেকে টিকিট কেটেছিল 1 মাস 15 দিন আগে। প্রথম ট্রানজিটে ঢাকা থেকে এক ট্রেনে দুবার যেতে হবে। রাতে এয়ারপোর্টেই থাকতে হবে। তারপর পুনরায় যাত্রা শুরু হবে স্বপ্নের দেশ সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। শশী খুব উত্তেজনা বোধ করছে। তাদের এয়ারপোর্টে ছাড়তে সবাই এসেছে। ত্রিশান তার সহকর্মী আহমেদের সাথে 8 ঘন্টা যাবৎ কথা বলছে। কিভাবে কি করতে হবে সবকিছু বোঝাচ্ছে। তার চোখ মুখে কেমন একটা গোবেচারা ভাব। দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাপক দুশ্চিন্তায় আছে। নিজের মা, ছেলে আর সুন্দরী শালিকাকে অন্য কারো ভরসায় ছেড়ে দেওয়ার ব্যাপারে এখনো পুরোপুরি মানসিকভাবে প্রস্তুত নয় ত্রিশান। পারলে নিজেও টিকিট কেটে ফ্লাইটে চড়ে বসে, কিন্তু এখন সেই উপায় নেই বলে পারছে না। উষ্ণতা তৃষ্ণার সাথে সময় কাটাচ্ছে। তার একটু পরেই ছেলে থেকে আলাদা হতে হবে বলে তার মন খারাপ। একটু পরপর সে তার ছেলের কপালে গালে চুমু দিচ্ছে আর বলছে, একদম দুষ্টুমি করবে না আব্বু। এন্সকে জ্বালাবে না কিন্তু। দাদুনার এন্স যা বলবে তাই শুনবে। ওখানে অনেক ঠান্ডা, সবসময় সোয়েটার পরে থাকবে।
অপ্রয়োজনের বাইরে যাবে না, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবে, মনে থাকবে? তৃষ্ণা মাথা নাড়ে। পর মুহূর্তেই আবারও জিজ্ঞেস করে, আমার বোন কখন আসবে মাম্মান? উষ্ণতা নিজের পেটে হাত রেখে বলল, এখনো অনেক দেরি। সে কি তোমাকে আমার মতো মামাম ডাকবে? পাপাকে পাপা বলবে? বলবে, আর তোমাকে বলবে ভাইয়া। তৃষ্ণা কিছুক্ষণ চেয়ে থেকে বলল,